হ্যালো গায়স, আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? পোলাপাইন, তোমাদের ফিজিক্স পরীক্ষা অলমোস্ট ডান। এসি 26 ব্যাচদের ফিজিক্স পরীক্ষা অলমোস্ট ডান। আজকে আমরা সলভ নিয়ে আসছি ঢাকা বোর্ড 2026। এটা কি ঢাকা বোর্ড 2026-এর ফুল সিকিউ সলভ করব। যারা 26 ব্যাচের আছো তোমরা আজকে সিকিউ কী কী করছো না করছো মিলাই নিতে পারো। আর যারা 27 বা 28 ব্যাচ আছো তোমরা এটা দেখতে পারো যে কী রকম কোয়ালিটি সিকিউ হইতে পারে, কারণ তোমরা যেহেতু এখন নতুনভাবে সিলেবাস গঠন করছে, তাই না? আচ্ছা, যাই হোক, এটা আমাদের শর্ট সিলেবাসের উপর যতই হোক, কারণ 26 ব্যাচের শর্ট সিলেবাসই ছিল, ঠিক না? ওকে, তো চলো শুরু করা যাক। আমাদের কথা না পারে আমরা একবার পড়ার দিকে চলে যাই। এটা হচ্ছে আমাদের এসকিউ। এটা কি আমাদের এসকিউর মধ্যে ক নাম্বার। ওকে, ক নাম্বার কি বলছে? মিটার স্কেলের সাহায্যে সূক্ষ্ম দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় কি না। মিটার স্কেলের সাহায্যে, মিটার স্কেল কি, যে স্কেলগুলো তোমরা সাধারণত ব্যবহার করো, যেমন 12 ইঞ্চির যে স্কেলগুলো আছে না, 1 ফিটের স্কেলগুলো, ওগুলোকে আসলে মিটার স্কেল বলা হয়। তারপরেও ওগুলোকে মিটার স্কেল বলে না, মিটার স্কেল আসলে 1 মিটার হয়। একটু ভুল বললাম, ওগুলো হচ্ছে ফিট স্কেল। মিটার স্কেল আসলে 1 ফিটার বলা হয়, সরি। তা এই মিটার স্কেল দিয়ে সূক্ষ্ম পরিমাপ করা যায় কিনা? না, মিটার স্কেল দিয়ে সূক্ষ্ম পরিমাপ করা যায় না। আসলে সূক্ষ্ম পরিমাপ করার জন্য দরকার হয় ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্যালিপার্স অথবা স্ক্রুগজ, ঠিক আছে? তা আমাদের এখানে এটাই লেগছে, মিটার স্কেল সূক্ষ্মতম ভাগের পরিমাপ। ও আচ্ছা, সরি, মিটার স্কেলে ক্ষুদ্রতম ভাগের পরিমাপ হচ্ছে 1 মিলিমিটার অথবা 0.1 সেন্টিমিটার। সবচেয়ে বেশি থাকে 1 মিলিমিটারই থাকে, মিলিমিটার দিয়ে শুরু হয় আর কি, যত ধরনের স্কেল দেখো না কেন। এতে ন্যূনাঙ্ক হচ্ছে 0.1 সেন্টিমিটার। ন্যূনাঙ্ক কত? 0.1 সেন্টিমিটার। তো 1 মিলিমিটার মানে তো 0.1 সেন্টিমিটারই হওয়ার কথা। আচ্ছা, মিটার স্কেলের সাহায্যে কেবলমাত্র 0.1 সেন্টিমিটার তার গুণিতক দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করা যায়। এর চেয়ে ক্ষুদ্রতর দৈর্ঘ্য যেমন 0.5, 0.0505 সেন্টিমিটার ইত্যাদি মিটার স্কেল দ্বারা পরিমাপ করা সম্ভব নয়। অর্থাৎ কি, তুমি ক্ষুদ্রতম কটুক মাপতে পারবা, 0.1 পর্যন্ত মাপতে পারবা, বাট 0.05 বা 0.001 এই ধরনের মাপগুলো তুমি নিতে পারবা না। এই সূক্ষ্ম পরিমাপের জন্য ভার্নের স্কেলের ন্যূনাঙ্ক যেমন 0.01 সেন্টিমিটার, আর স্ক্রু গজের ন্যূনাঙ্ক, এটা একটু মাথায় রাখবো। ভার্নের স্কেলের ন্যূনাঙ্ক কত? 0.01 সেন্টিমিটার, আর স্ক্রু গজের ন্যূনাঙ্ক হচ্ছে 0.001 সেন্টিমিটার ব্যবহার করা হয়। তার মানে আমরা একটু বুঝতেছি যে আমরা মিটার স্কেল দ্বারা সূক্ষ্ম পরিমাপ করতে পারবো না, কিন্তু ভার্নের স্কেল বা স্লাইড ক্যালিপার্স দ্বারা কি, সরি, ভার্নের স্কেল তো স্ক্রু গজ আর স্লাইড ক্যালিপার্স দ্বারা সূক্ষ্ম পরিমাপ করতে পারবো। এটাই গেল 1 নাম্বার। ওকে, ইজি ছিল। আচ্ছা, খ নাম্বার কি বলছে? মুক্তভাবে পড়ন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের হার একই থাকে কিনা। আচ্ছা, মুক্ত পড়ন্ত বস্তুর স্মরণ পরিবর্তনের হার, স্মরণ পরিবর্তনের হার মানে কি? স্মরণ পরিবর্তনের হার মানে বোঝায় বেগ। স্মরণ পরিবর্তনের হার মানে কি বোঝায়? বেগ বোঝায়। এখন বেগ একই থাকে কিনা, কেমনে থাকবে? মুক্তভাবে কোনো কিছু পড়লে কি সমবেগে পড়ে? অবশ্যই না। ওর মধ্যে গ্র্যাভিটি কাজ করে, 9.8 কাজ করে। তার মানে কোনো বস্তুকে তুমি যখন ছাড়ছো, ও 0 সেকেন্ডে ওর বেগ 0 থাকে, ওর 1 সেকেন্ডে ওর বেগ হয়ে যায় 9.8। কারণ কি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রতি সেকেন্ডে 9.8 বেগ করে বাড়তে থাকে, ঠিক আছে না? তার মানে বেগ কি কনস্ট্যান্ট থাকবে? না। হ্যাঁ, ত্বরণ কনস্ট্যান্ট থাকতে পারে, বাট বেগ কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। সমত্বরণ হলেই যে সমবেগ হবে তা কিন্তু না, কারণ সমবেগের ক্ষেত্রে ত্বরণ হয় 0, আর গ্র্যাভিটির মধ্যে তো 9.8 ত্বরণ আছেই। ওটি আমাকে এখানে বলছে যে মুক্তভাবে পড়ন্ত বস্তুর উপর কেবল অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুইভ্যালেন্ট 9.8, কারণ 9.79 এরকম টাইপের মানটা না আসে। মানে এক এক জায়গায় আমাদের তো মনে করো যে পৃথিবীর মেরু এক এক জায়গায় একই রকম গ্র্যাভিটি দেখাবে, তাই না? আচ্ছা, বিষুবীয় অঞ্চলে একরকম, মেরু অঞ্চলে একরকম। আচ্ছা, ফলে বেগ সমান হারে বৃদ্ধি পেতে থাকে। স্মরণ পরিবর্তনের হার মানেই বেগ বোঝায়। আচ্ছা, যে একটু আগে যেটা বললাম, স্মরণ পরিবর্তনের হার মানে কি বোঝায়? বেগ বোঝায়। এটাও একটু লিখে দিয়েছে, এটা তোমরা আগেও লিখতে পারো। যেহেতু ভি ইজ ইকাল টু ইউ প্লাস সিটি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস জিটি, তা এখানে মনে করো যে তুমি ভি ইজ প্রপোর্শনাল টু টি লিখতে পারো না? টি যত বাড়বে ভিও কি বাড়তে থাকবে, ভি কিন্তু কনস্ট্যান্ট থাকবে না। আমরা যদি ভি আর জিকে কনস্ট্যান্ট ধরে নিই, বুঝে গেছে? সময়ের সাথে বেগ ক্রমাগত বাড়ে, অর্থাৎ স্মরণ পরিবর্তনের হার মানে কি বোঝায়? বেগ একই থাকে না, বরং বৃদ্ধি পায়। তাই মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি সুষম নয়, এই সুষম ত্বরিত গতি, মানে এই বেগটা সুষম নয়, বাট ত্বরণটা হচ্ছে সুষম। বুঝছি, সমস্যা আছে? ওকে, না এগুলো ইজি ছিল, তাই না? এগুলো ইজি ছিল, সব ধরনের ম্যাথগুলো ইজি ছিল। সাবানযুক্ত ভিজা মেঝেতে হাঁটা কষ্টকর কেন? কেন বাথরুমে পিছলায় পড়ছো কেউ?
বাথরুমে পিছলায় পড়ছো কেউ? বাথরুমে পিছলায় কেন? কারণ সাবান কী করে, বাথরুমের ফ্রিকশন বা ঘর্ষণ কমায় দেয়, বা বাথরুমের ঘর্ষণ গুণাঙ্ক কমায় দেয়। তা দেখবা যখন হাঁটতে প্লাক করে পিছলে পড়ে যেতেছো, কেন পড়ে যেতেছো? কারণ ও ঘর্ষণ গুণাঙ্ক কমাই দিছে, এটাই হচ্ছে মেইন রিজন। এটাই ওরা এখানে লিখবে যে সাবানযুক্ত ভেজা মেঝেতে অতিরিক্ত মসৃণ হয়, পায়ের সাথে মেঝের ঘর্ষণ গুণাঙ্ক মিউ, এটার নাম কি মিউ। যারা 27 28 আছে তোমরা জানিয়ে রাখো, এটা হলো মিউ। আসলে লিখতে হয় এইরকমভাবে, এটাকে মিউ বলে, 26 এটা জানো। অনেক কমে যায়, অনেক কমে যায়। আচ্ছা, ঘর্ষণ বল এফ ইকাল টু মিউ, এফ ইজ ইকাল টু মিউ এন, এন মানে বোঝায় নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স, নর্মাল মানে প্রতিক্রিয়া বল। এই প্রতিক্রিয়া বান কি প্রতিক, রে চিচি, প্রতিক্রিয়া বানান কি? আচ্ছা হোক, নর্মাল ফোর্স বা কি প্রতিক্রিয়া বল। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক কমে গেলে পায়ের তলদেশে ঘর্ষণ বল সৃষ্টি হয় না। ঘর্ষণ বলের কারণে হাঁটার সময় পেছনের দিকে ধাক্কা দেয়, সামনের দিকে আমাদের অগ্রসর হতে সাহায্য করে। মনে করো তোমার এটা মাটি, হ্যাঁ এত সুন্দর মাটি আমরা দিব না, আর একটু ভালো মাটি দিই। এটা মনে করো তোমার ঠ্যাং, তোমার ঠ্যাং তো চিনো নাকি? এটা তোমার ঠ্যাং। তোমার যখন ঘর্ষণ গুণাঙ্ক থাকবে বা ঘর্ষণ বল থাকবে, তুমি যখন ঘর্ষণ বল ওকে দিবা, ঘর্ষণ বলকে দিবা, ও তোমাকে একটা প্রতিক্রিয়া বল দিবে, বা ও তোমাকে সামনে আগাতে সাহায্য করবে বা তোমাকে আটকে রাখবে। ঠিক আছে? ঘর্ষণ পর্যাপ্ত হলে পা পিছলে যায়, ঘর্ষণ অপর্যাপ্ত হলে পা পিছলে যায়, তাই হাঁটা অসুবিধা হয়। বুঝা গেছে? তখন ঘর্ষণ বল থাকবে না, তোমার প্রতিক্রিয়া বল দিবে কে? তোমার আটকে রাখবে কে? বুঝছো? 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 ওকে। এরপর ঘ নাম্বার কি বলছে? একটাও তো ম্যাথ নেই, সবই মনে করো যে লেখার প্রশ্ন, তাই না? পাহাড় থেকে নিচে নামার চেয়ে পাহাড়ে উঠা কষ্টকর কেন? কেন এই জিনিসটা ঘটে? কারণ তখন তুমি পাহাড় থেকে উপরে উঠো, তোমাকে বিভব শক্তি বাড়তে থাকে। যখন একটা বস্তু ভূমি থেকে উপরে উঠে ওর কী হয়, বিভব শক্তি বাড়তে থাকে। তা তুমি যেহেতু বিভব শক্তি বাড়াচ্ছ, তা তোমার পায়ের ফোর্স দিতে হচ্ছে বেশি। তুমি গ্র্যাভিটি বিপরীতে কাজ করতেছো, তা যখন তুমি গ্র্যাভিটি বিপরীতে কাজ করতেছো, তোমার বিভব শক্তি বেশি লাগতেছে বা বিভব শক্তি বাড়াচ্ছ, ওই জন্য কী হয়, একটু কষ্টকর বেশি লাগে। যখন তুমি মুক্তভাবে নিচে পড়তে থাকবা না, তখন তুমি নামতে থাকো, তো তোমার বিভব শক্তি কনভার্ট হয়ে যায় গতিশক্তিতে। বিভব শক্তি ই কি, ইপি, ইপি কিসে কনভার্ট হয়ে যায়? ইকেতে কনভার্ট হয়ে যায়। যখন ইপি ইকেতে কনভার্ট হয়ে যায়, তখন কি হয়, তোমাকে একটু হেল্প করে, তো পায়ের পেশিগুলো বেশি ফোর্স লাগাতে হয় না, তুমি ইজিলি দুম 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 করে নামে যেতে পারো। এটাই আসলে কাহিনী ঘটে, যে পাহাড়ের উপরে ওঠার সময় বস্তুর অভিকর্ষ বিভব শক্তি বৃদ্ধি পায়, এই জন্য অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে কি, ডাব্লিউ ইজিক্যাল টু এম জি এইচ করতে, আচ্ছা কাজ করতে হয় আর কি। এই কাজ আমাদের পেশি শক্তি থেকে সরবরাহ হয়ে বলে ক্লান্তি অনুভূত হয়। পাহাড় থেকে নামার সময় অভিকর্ষজ বল আমাদের নিচের দিকে টানে। এই দেখুন, যখন নামার সময় তখন অভিকর্ষজ বল বা হচ্ছে এই এম আর জি, এই জিনিসটা সব আমাদের নিচের দিকে টানতে থাকে। অভিকর্ষজ বলের গতির অনুকূলে ক্রিয়া করে। আচ্ছা, বিয় শক্তি গতিশক্তি রূপান্তরিত হয়, পেশি শক্তি কম শক্তি দিতে হয়, তাই উপরে ওঠার সময় কষ্টকর, নামা হচ্ছে সোজা। বুঝাই গেছে? বুঝাই গেছে? এটা সহজ বিষয়। আচ্ছা, উৎস থেকে উৎপন্ন শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। উৎস থেকে উৎপন্ন শব্দ এক ধরনের যান্ত্রিক তরঙ্গ। একদম সহজ উদাহরণ হচ্ছে, শব্দ কখনো মাধ্যম ছাড়া যাইতে পারে না। যান্ত্রিক তরঙ্গ কেন বলা হয়? শব্দ কখনো মাধ্যম ছাড়া যাইতে পারে না। ওর মাধ্যম লাগবে, ওর বায়বীয় মাধ্যম লাগতে পারে, অথবা কঠিন লাগতে পারে, অথবা কি তরল লাগতে পারে। কারণ শব্দ কী করে, আমি যে শব্দটা করলাম, এই শব্দটার সামনে বায়ুকে কম্পন করে, তারপর কম্পন করতে করতে যাচ্ছে। বা আমি মনে করি এখানে বাড়িয়ে দিলাম, এখানে তুমি যে কান দিতে, এখানে তুমি শুনতে পারতা। আবার এখান থেকে তুমি আমার মাইকে শুনতে পাচ্ছ কেন? কারণ এখান থেকে শব্দগুলো কম্পিত হইতে 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 আমার মাইকে আসতেছে, দ্যাটস ওয়াই তুমি শুনতে পারতেছো। এইটাই বলছে আসলে, শব্দ শব্দ উৎসের কম্পন আশেপাশের মাধ্যমে কণাগুলোকে কম্পিত করে। কণাগুলো নিজ গড় অবস্থান থেকে অল্প সময়ে এগিয়ে পরবর্তী কণাকে কম্পিত করে। মানে তুমি যে কম্পনটা করছো, এই কণাটা কিন্তু আরেকজনে কম্পন করছে, তারপর ও করছে কি পাশের জন্য কম্পন করে, তারপর কি এমনি 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 সামনে দিকে আগাতে থাকে। এভাবে শক্তি স্থানান্তর করে। আসলে কণা কিন্তু সামনে যায় না, একটা কণা কী করে, ও একবার উপরে যায় একবার নিচে নামে। দেন এ করে কি পাশের কণাকে শক্তি দেয়, তারপর কি এই কণা উপরে উঠে কি নিচে নামে, এ করে কি পাশের কণাকে এনার্জি দেয়, এই কণা উপরে উঠে এই কণা নিচে নামে। তারপরে এবার যাচ্ছে কিন্তু এনার্জি, কণা কিন্তু যাচ্ছে না, এই এনার্জিটা পাস হচ্ছে না, এই এনার্জি পাস হইতে কিন্তু মাধ্যম লাগে।
বুঝছি। আচ্ছা, তাহলে শক্তি প্রবাহিত হয় যেহেতু শব্দ সঞ্চালনের জন্য ব্যক্তিগত বস্তুগত মাধ্যম গ্যাস, তরল, কঠিন প্রয়োজন এবং শূন্য মাধ্যমের শব্দ সঞ্চালন হয় না, তাই শব্দকে যান্ত্রিক তরঙ্গ বলা হয়। বুঝাই গেছে। ওকে, এরপর নিরাপদ ড্রাইভিংয়ে দর্পণের ভূমিকা কি হতে পারে? এটা একদম সহজ। তুমি যখন কোনো বাসে চড়ো বা গাড়িতে চড়ো বা কোনো অটোতে চড়ো বা কোনো রিক্সাতে চড়ো, ওতে দেখবা ওরা এক ধরনের মিরর ব্যবহার করে। খেয়াল করছিলা? এই যে এই টাইপের মিরর ব্যবহার করে। এই যে কিন্তু উত্তল, এটা কিন্তু উত্তল মিরর। এই মিররতে কি করে, ওর আশেপাশের সাইডে যতগুলো গাড়ি ঘোড়া আছে সব কিছু ও একটা মিরর দেখতে পারে। বুঝাই গেছে? ও সব কিছু কি একটা মিরর দেখতে পারে। পিছের বড় বড় জিনিস ও ছোট করে নিজেকে দেখতে পারে। বুঝছি, এটা হচ্ছে উত্তল মিরর। তাহলে কি মোটর যানে বা মোটর সাইকেলে সাইড মিরর পিছনের দৃশ্য দেখার জন্য আয়না বা উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণে গঠিত বিম্ব সর্বদা সোজা, ক্ষুদ্র ও কি অলিক হয়। আচ্ছা, উত্তল দর্পণ অপসারী আলোক রশ্মি তৈরি করে। অপসারী, অভিসারী এগুলো আমরা কিন্তু জানি। আচ্ছা, অপসারী আলোক রশ্মি তৈরি করে বলে বিস্তৃত এলাকা বিম্ব একসাথে দেখা যায়, ফলে চালক পিছন ও পাশে অনেক বেশি বাহন দেখতে পান এবং অনায়াসে যান নিয়ন্ত্রণ করতে পারেন, যা নিরাপদ ড্রাইভিং নিশ্চিত করে। বুঝাই গেছে? ওকে 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 আচ্ছা, এরপর কি বলছে 6 নাম্বার, তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দু তড়িৎ তীব্রতার সমান নয় কেন? তড়িৎ ক্ষেত্রের সকল বিন্দুতে, আচ্ছা বেসিক তড়িৎ ক্ষেত্রটা কি? মনে করো এখানে তুমি একটা চার্জ রাখছো, ও মনে করো বলরেখা দিচ্ছে। ও কি করতেছে? বলরেখা দিচ্ছে। যেহেতু পজিটিভ থেকে বলরেখা নির্গত হয় আমরা কল্পনা করি, মনে করো বলরেখা দিচ্ছে। এখন তুমি এই এরিয়াতে যতটুকু না তড়িৎ ক্ষেত্র ফিল করতে পারবা, এর কাছে গেলে তার থেকে বেশি তড়িৎ ক্ষেত্র ফিল করবা। বা তুমি যদি এই মাঝে আসো তখন কি আরও বেশি তড়িৎ ক্ষেত্র ফিল করবা, অথবা অথবা কি ইলেকট্রিক ফিল্ড ফিল করবা, অথবা ইলেকট্রিক কি বলে ওটাকে, আরে কি বলে, ইলেকট্রিক ইন্টেন্সিটি ফিল করবা, যেমন বলি আমরা, তাই না? ইলেকট্রিক ইন্টেন্সিটিকে বা হচ্ছে প্লবতা বলে যেটাকে, হ্যাঁ। তা প্লবতা তত বেশি ফিল করবো, মানে যেখানে বলরেখা বেশি, ইলেকট্রিক ফিল্ড বেশি, ওখানে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা প্লবতাও কি বেশি। তার মানে আমরা বুঝতে পারতেছি আমি যত দূরে যাইতে থাকবো আমার কিন্তু এই বলরেখাগুলো তত কমতে থাকবে। আমি ওর যত কাছে আসবো বলরেখাগুলো কি তত কাছে আসতে থাকবে। আমি কি বলছি, যেখানে যেখানে বলরেখা ওখানে ওখানে তড়িৎ প্রাবল্য, যেখানে বলরেখা বেশি ওখানে ওখানে তড়িৎ প্রাবল্য বেশি, যেখানে বলরেখা শূন্য ওখানে তড়িৎ প্রাবল্য কি শূন্য। তো আমরা প্রাবল্যের সূত্র কি জানি? ই ইজ ইকাল টু কে কিউ বাই আর স্কোয়ার। তার মানে এই এর সাথে এই দূরত্ব বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক না, বা আমি এটাকে বলতে পারি না ইজ ইনভার্স প্রপোর্শনাল টু 1/r²। তার মানে বলতে পারো আর এর মান তুমি যদি বাড়াও এর মান কমতে থাকবে, আর এর মান যদি কমাও এর মান বাড়তে থাকবে। বাট এটা এইভাবে বলা যায় তো, আর এর মান বাড়াইলে তড়িৎ ক্ষেত্রের ওখানে তড়িৎ তীব্রতা মানে ইলেকট্রিক ইন্টেন্সিটি অথবা কি প্লবতা, হ্যাঁ সরি প্লবতা কেন, প্রাবল্য, আরে ছি। ঠিক আছে, এই তড়িৎ তীব্রতা মানে কি তড়িৎ প্রাবল্য, ঠিক আছে। প্লবতা চলে গেছি, হাই শেষ। এই প্রাবল্য বা ইলেকট্রিক ইন্টেন্সিটি, ঠিক আছে। তার মানে কি তুমি যত কাছে যাবা ওর ইলেকট্রিক ইন্টেন্সিটি বাড়বে, ও তড়িৎ বলরেখা বাড়বে বা তড়িৎ ক্ষেত্র বাড়বে, ঠিক আছে না? তার মানে আমি যত ক্ষেত্রের দিকে যাব ওর প্রাবল্য বেশি পাবো, যত ক্ষেত্রে বাইরে আসবো প্রাবল্য কি কম পাবো। এটা হচ্ছে আসলে মেইন রিজন বা মেইন লিসেন। বুঝছি। আচ্ছা, তা একটি বিন্দুতে আধান কিউ এর কারণে তার থেকে আর দ্রুত তড়িৎ তীব্রতা ইজ ইকাল টু কে কিউ বাই আর², অর্থাৎ তড়িৎ তীব্রতা দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যেমন একটু আগে দেখলাম এটা আমরা কি বর্গের ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখছি। আচ্ছা, চার্জ থেকে দূরত্ব ভিন্ন হলে তড়িৎ তীব্রতার মানও ভিন্ন হবে। কাছে তীব্রতা বেশি এবং দূরে তীব্রতা কি কম। এই সাধারণ তড়িৎ ক্ষেত্রে সকল বিন্দুতে তড়িৎ তীব্রতা সমান নয়, তবে অভিন্ন তড়িৎ ক্ষেত্রে যে কোনো সমান্তরাল প্লেটের মাঝে তড়িৎ তীব্রতা সমান হয়। এটা জানা দরকার নেই, এটা বড় লিসেন মধ্যে পড়ে যায় তখন ভেজাল হয়ে যাবে আরও বেশি, হ্যাঁ। একটু দরকার নেই, তুমি ওই পর্যন্ত লিখো।
ঠিক আছে, একটু লেখা দরকার, তুমি এই পর্যন্ত লিখলেই নাম্বার পাওয়া যাবা, বুঝছি। ওকে, এবার আসো ঢাকা বোর্ড 2026-এর 2 নাম্বার কোশ্চেন, একটা সিকিউ কোশ্চেন, এখানে উদ্দীপক পরে পাবা। আর কখগুলো দেখে নিই, কখ তোমরা দিছো না? আচ্ছা, আমাদের এখানে কানেকশন লো হয়ে গেছে, একটু দাঁড়াও। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে, ক নাম্বার প্রশ্ন, স্ক্রু গজের ন্যূনাঙ্গ কাকে বলে? স্ক্রু গজের প্রধান স্কেলকে যত ক্ষুদ্রতম ভাগে ভাগ করা সম্ভব সেই ক্ষুদ্রতম পরিমাণকে এখানে স্ক্রু হবে, এখানে স্ক্রু হবে, স্ক্রু গজের ন্যূনাঙ্ক বলে। সাধারণত এর মান 0.01 অথবা কি 0.001, 0.01 অথবা কি 0.001, এটা সেন্টিমিটার আর এটা হচ্ছে মিলিমিটারের জন্য, ঠিক আছে। এইটা হচ্ছে কি স্ক্রু গজের আসলে ন্যূনাঙ্ক, বুঝা গেছে? বুঝা গেছে, ওকে। এটা 1 লিখে দিই, হ্যাঁ, না বুঝবাই না লিখে কী লিখছি, তাই না, দাগ দুগ দিয়ে রাখছি না। আচ্ছা, এরপর আসো কোনো রাশি পরিমাপে এককের উপর নির্ভর করে কেন? আচ্ছা, কোনো ভৌত রাশি পরিমাপে, আচ্ছা ভৌত মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি কি, যেগুলো পরিমাপ করতে পারবা, যে কোনো যা কিছু পরিমাপ করতে পারবো সেটাই হচ্ছে ভৌত রাশি, ঠিক আছে। কারণ মনের দুঃখ কষ্ট বেদনা এগুলো কি ভৌত রাশি না? এগুলো ভৌত রাশি না, এগুলো হচ্ছে কাল্পনিক রাশি বলতে পারো, কিন্তু ভৌত রাশি যা পরিমাপ করতে পারবা। তো এই ভৌত রাশি বেসিক্যালি কি, সংখ্যা আর এককের গুণফল। তোমার সংখ্যা থাকতে হবে, দেন কি এককও থাকতে হবে, দেন তুমি কি ভৌত রাশি বলতে পারবা। আচ্ছা, অর্থাৎ পরিমাপ একটি সংখ্যা এবং একটি এককের গুণফল। যেমন যেমন একই দৈর্ঘ্য মিটারে প্রকাশ করে যে সংখ্যা পাওয়া যায়, যেমন সেন্টিমিটার এককে প্রকাশ করলে ভিন্ন সংখ্যা পাওয়া যায়। যেমন ধরো 1 মিটার, 1 মিটার এটা কি সংখ্যা গুণন একক। আচ্ছা, এটাকে যখন সেন্টিমিটার নিয়ে যাবো তখন দেখবো সংখ্যা কিন্তু বাইরে গেছে 100 সেন্টিমিটার। যখন এটা মিলিমিটার নিয়ে যাবো তখন দেখবো সংখ্যা আবার বাইরে গেছে 1000 মিলিমিটার। জিনিস কিন্তু একই, বাট এককের কারণে কিন্তু মান ভিন্ন হচ্ছে। আর তুমি কি বলবা যে 1 আর 1000 একই? 1 আর 1000 একই না, বাট 1 মিটার 1 মিলিমিটার কিন্তু একই। তা এখানে 1000 হওয়ার সুযোগটা আসলো কেমনে? শুধুমাত্র এই মিলিমিটারের কারণে। এখানে 1 হলো কিসের জন্য? মিটারের কারণে। 100 হইল কিসের জন্য? সেন্টিমিটারের কারণে। তা এককের জন্য যদি মান ভিন্ন হইতে পারে তাহলে কি এককের কি প্রায়োরিটি আছে না? আছে। তা পরিমাপে এককের প্রায়োরিটি আছে না? কারণ আমি যদি বলি তুমি 1000 যাও, 1000 কিলোমিটার যাবে না 1000 মিটার যাও, তুমি বুঝবা? বুঝবা না। তোমার 1000 মিটার বলে তুমি স্বস্তি পাবো, বাচ্চি। যদি বলতে 1000 কিলোমিটার যাও তখন কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। অথবা তোমাকে যদি বলি 1000 মিটার যাও, কবে ওরে বাপরে এত দূর যাবো, যদি বলে হ্যাঁ 1 কিলোমিটার তখন কবা ও আচ্ছা 1 কিলোমিটার। যদি বোকা হও তাহলে, কিন্তু তোমরা তো বোকা না, তাই না, তোমার তো সায়েন্সের পোলা পাই, সমস্যা নেই। এককের মান যত ছোট হবে পরিমাপের সংখ্যাগত মানও তত বড় হবে। যেমন দেখো এককের মান দেখো মিলিমিটার কিন্তু ছোট হিসেবে ধরি আমরা, দেখো সংখ্যার মানও বেশি, মিটারকে আমরা বড় আকারে ধরে জন্য কি সংখ্যার মানও কম। ওকে, তাই পরিমাপের একক পরিবর্তনের সাথে আমাদের কি পরিবর্তন হয়। ওকে, অর্থাৎ পরিমাপ এককের উপর নির্ভরশীল। বুঝে আসছে? বুঝে আসছে। আচ্ছা, ওকে, চলো এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের আমাদের কি গ নাম্বার প্রশ্ন, তাই না? এটা 2 নাম্বারের গ। উদ্দীপকে এ এর মান নির্ণয় করো। আমাদের এ এর মান কোনটা? এইটা বের করতে বলছে। এ চাইছে কি ভার্নিয়ার সমপাতন বা ভি এর মান চাইছে। আচ্ছা, আমাদের আর কিছু জানতে হবে না, একটা জিনিস খেয়াল করো, এখানে বলছে মূল স্কেলে ক্ষুদ্রতম 19 ঘর, ভার্নিয়ার স্কেলে 20 ঘরের সমান। তা আমি এখান থেকে ভিসির মান বের করতে পারবো। কেন বাবা? যখন তোমার দিবে ভিসি, মনে করো গড় নাম্বারে ভিসি মান আসছে, তোমার ঐকিক নিয়ম করতে হবে না, ভিসি ইকুয়াল টু কি এস বাই এন। কারণ এস কত? এস হচ্ছে 1, এন কত? এন হচ্ছে 20, তাহলে কত ধরবা? 0.05। আই গেস এটা হবে হয়তো 1/20। হ্যাঁ, 0.05। এটা আমার কিসে আসছে? মিলিমিটারে আসছে। আচ্ছা, এরা কি মিলিমিটারে আছে না? এরা কিন্তু সব সেন্টিমিটার আছে, খেয়াল করো, এরা কিন্তু সব কি সেন্টিমিটারে আছে। তা আমাকে এইটাও কিন্তু মিলিমিটার রাখা যাবে না, এটাকে আমার কি করতে হবে? এটাকে আমার সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। কি করতে হবে? সেন্টিমিটার নিয়ে যেতে হবে। সেন্টিমিটার নিবা কেমনে? মিলিমিটারকে তুমি যদি 10 দ্বারা ভাগ করো সেন্টিমিটার চলে যাবে। তাহলে আমি যদি 10 দ্বারা ভাগ করি 0.05, এটাকে ভাগ কি 10 দ্বারা যদি করি তাহলে কি 0.005 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ভিসি এর মান। আচ্ছা, ভিসি এর মান আমি পাইলাম, খুব ভালো কথা। এখন আমার পাইতে হবে এ, মানে ভার্নিয়ার সমপাতন বা ভি এর মান। এখন ভার্নিয়ারের সূত্রটা কি? এল ইজ ইকাল টু এম প্লাস ভি ইন্টু
ভিসি, অথবা এলকে তুমি এমটা যে এই পাশে নিয়ে আসো, এল মাইনাস এম ইজিক্যাল টু কি ভি ইন্টু ভিসি। এখানে একটা করবা কি একটু বা দিবা, বা দিলে নাম্বারটা পাওয়া যাবে। আর নিয়ম এটা, সমীকরণ লেখার নিয়মই হচ্ছে বা দেওয়া সাইডে। আচ্ছা, অত তুমি যে ভি বের করতে চাও কী করবা, এল মাইনাস এম বাই ভিসি। সো আমি এখানে এল এর মান কি বসাবো, কি বসাবো, কি বসাবো, কি বসাবো, এল এর মান দেওয়া আছে 14.06, এল এর মান কি দেওয়া আছে 14.06। আমি একটা সাইড নোট করি, এল ইজিক্যাল টু 14.06। ওকে, এটা আমার কিসে আছে, সেন্টিমিটারে আছে, একক লেখা ম্যান্ডেটরি। তো 14.06 মাইনাস এম এর মান কত, মূল স্কেল পার্ট কত, মূল স্কেল পার্ট হচ্ছে 14 সেন্টিমিটার, তাহলে মাইনাস 14 ডিভাইডেড বাই ভিসি এর মান কত, ভিসি এর মান হচ্ছে 0.005 সেন্টিমিটার। এখানে লিখছি, সো আর সাইড নোট দিতে হবে না, বুঝা গেছে। আচ্ছা, এখানে একক না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, লিখলেও হবে না লিখলেও হবে, ইচ্ছা। ওকে, নাহলে আবার অনেকে বলবা যে আপনি তো একক লিখছেন, আমি তো একক পরীক্ষা লিখে আসছি নাই, এখন কি ওটা কেটে দেবে, না কাটবে না, কিছুই করবে না। 0.005 কত আসে রে, 12 আসে। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। যদি ভুল হয়ে থাকে এটা বলে দিও কমেন্টে, আমি পিন কমেন্ট করে দেবো, সমস্যা নেই। এটাই হচ্ছে অ্যান্সার, এখানে কত আসবে, 12 আসবে। বুঝছি, বলো, বোঝা গেছে। আচ্ছা, এরপর দেখো, এরপর কি বলছে, ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে যে উদ্দীপকের বস্তুটি আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা সম্ভব কি না। হ্যাঁ, পসিবল হবে। কেমনে হবে আমরা একটু দেখি। এখানে অন্য কোনো ইনফরমেশন নাই বা ত্রুটি কত পার্সেন্ট দেওয়া নেই, বুঝো। আমি কিন্তু বারবার বলি যে যদি কোনো আপেক্ষিক বা দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি দেওয়া না থাকে, তাহলে বুঝবা ওর ত্রুটি হচ্ছে s/2। কি ত্রুটি কত, ত্রুটি হচ্ছে s/2। তা এস কিন্তু 1 মিলিমিটার, আর 2 দেওয়া যদি ভাগ করে তাহলে কত আসবে, 0.5 মিলিমিটার। তার মানে একটা স্কেলে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার করে ত্রুটি থাকে, বুঝা গেছে। একটা স্কেলে প্লাস মাইনাস করে 0.5 মিলিমিটার কি থাকে, ত্রুটি থাকে। এই ত্রুটিটা হচ্ছে প্লাস মাইনাস। ওকে, এই ত্রুটিটা কি, এটা হচ্ছে প্লাস মাইনাস। আচ্ছা, এখন এই ত্রুটি প্রত্যেকটা স্কেলে যাবে, এই ত্রুটিটা কি প্রতিটা স্কেলে যাবে। যখন আমাদের বলবে এই আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো, আমি একবার শিখাবো, দেখবে একবারে হয়ে যাবে। এই আপেক্ষিক ত্রুটি নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা স্টেপ, কয়েকটা প্রসেস ধারণ করতে হবে। যে কীরকম, যে কীরকম। আচ্ছা, প্রথমে আমরা করব কি, এই দৈর্ঘ্য যেমনে দেওয়া আছে অমনে বের করা, এখান থেকে আয়তনও বের করে নেওয়া। কি করা, এখানে দৈর্ঘ্য যেমনে দেওয়া আছে অমনে বের করা, এবং এখান থেকে আয়তনও বের করা। তো কেমনে করবা, মনে করো দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য কি দেওয়া আছে, দৈর্ঘ্য আমাদের এখানে এল এর এম এর দেওয়া আছে, এ তো পাইলাম এই গ নাম্বারে, আর কত এল পাইছি। তা দৈর্ঘ্য মনে করো এল ইজ ইকাল টু কত, 14.06 সেন্টিমিটার। এটা তো দেওয়াই আছে, এটাকে আমাদের কোনো চিন্তার বিষয়, দেওয়া থাকলে কি চিন্তার বিষয় আছে, না। ওকে, অ্যান্ড প্রস্থ, প্রস্থ কি দেওয়া, প্রস্থ ডাব্লু কি দেওয়া আছে, ডাব্লু দেওয়া আছে, দেওয়া নেই। তা ডাব্লুটা আমাকে বের করে নিতে হবে। দেখো আমার কি কি দেওয়া আছে এখানে, 12 দেওয়া আছে, 8 দেওয়া আছে, আর বিটাকে কী করতে হবে, বের করে নিতে হবে। আর ভিসি মান কত দেখছি, 0.005, একটু আগেই আমরা করছি, ভিসি মান কত, 0.005। তাহলে ডাব্লু ইজিক্যাল টু কি, এল প্লাস, বা সরি এল মানে এম প্লাস ভি ইন্টু ভিসি, ঠিক আছে। এম কত, এম হচ্ছে 12, তাই না, 12 প্লাস 0.005 ইন্টু, সরি 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 8 মান, ও সরি 8 দেওয়া আছে, তাই না, 8 ইন্টু 0.005, এটা হচ্ছে সেন্টিমিটার। তা কত আসে দেখি, কত আসে, কত আসে, কত আসে, 0.005 ইন্টু 8 যোগ হচ্ছে 12, 12.04 সেন্টিমিটার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার প্রস্থ চলে আসলো। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ গেলেন, উচ্চতা, উচ্চতা, উচ্চতা এইচ বের করবা কেমনে, এটাও এম প্লাস ভি ইন্টু ভিসি। আচ্ছা, উচ্চতার এইচ এর এম কত, 13, তাই না, সেন্টিমিটার যেহেতু মাপবো 13 হবে প্লাস। আচ্ছা, ভি কত, ভি হচ্ছে 10, দেওয়াই আছে 10। ওকে, 10 দিলাম। ভিসি কত ছিল আমার, 0.005 সেন্টিমিটার। তা আমার কত আসে দেখি, যোগ 13, হ্যাঁ,
আচ্ছা, এখানে আসে 13.05 সেন্টিমিটার। বলো বোঝা গেছে? আমি জাস্ট সিম্পল দৈর্ঘ্যগুলা বের করলাম। আমি জাস্ট কী করছি, সিম্পল দৈর্ঘ্যগুলা বের করছি। আচ্ছা, সিম্পল দৈর্ঘ্য যদি বের করছি, তাহলে আমি সিম্পল একটা আয়তন বের করতে পারবো না? ভলিউম কেন বের করবো? সিম্পলটা এল গুণন ডাব্লিউ গুণন কি এইচ, ঠিক আছে না? আচ্ছা, এখানে এল এর মান কত একটু খেয়াল করো। এল এর মান কত আসছে? 14.06। ডাব্লিউ কত আসছে? 12.04। ওকে, তারপর আমার ইয়া উচ্চতা কত আসছে? 13.05, রাইট? তা কত আসছে? 14.06 ইন্টু 12.04 ইন্টু 13.05, 14.06, হ্যাঁ 060405, হ্যাঁ এইটা আসে। একটু পুরো মানটাই নেওয়ার ট্রাই করবা, পুরো মানটাই নেওয়ার ট্রাই করবা। 2209.1352 সেন্টিমিটার কিউব। ওকে, এটা হচ্ছে পুরোটা কিসের মান আসলো বলো তো? এখানে যেটা মান আসছে, এটা আমার কিসের মান আসছে? এইটা আসছে কিন্তু আমার আয়তনের মান। এটা কিসের মান আসছে? এটা কিন্তু আমার আয়তনের মান আসছে। আমার কিন্তু এই আয়তনের আপেক্ষিক ত্রুটি দরকার। আমার কি আয়তনেরই আপেক্ষিক ত্রুটি দরকার। বলো বুঝতে পারছি? বুঝতে পারছি। আচ্ছা, এখন শুধু আয়তনের মান আসলে তো কাজ হবে না। এখন আমায় করতে হবে কি, প্রত্যেকটা দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যগুলো লিখছি না, প্রত্যেকটা দৈর্ঘ্য, প্রত্যেকটা প্রস্থ, প্রত্যেকটা উচ্চতারই একটা ক্ষুদ্রতম মান, একটা বৃহত্তম মান। মানে আমি ধরে নিচ্ছি এখন আমার স্কেল যেটা আছে, ওই স্কেল হচ্ছে 0.5 mm করে কি আছে, ত্রুটি আছে। তা 0.5 mm করে যদি ত্রুটি থাকে, তা সবারই কী করতে হবে, একটা ক্ষুদ্রতম মান আর একটা কি বৃহত্তম মান আমাকে বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার একটা পেজ নেই। ওকে, আচ্ছা, তাহলে আমি এখানে লিখি প্রত্যেক মাপ, সেটা হোক দৈর্ঘ্য, প্রস্থ, তারপর হচ্ছে উচ্চতা, হোক আয়তন, ঠিক আছে? প্রত্যেক মাপ, সেটা হোক দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা কি আয়তন, সবার কি করতে হবে, সবার সবার কি করতে হবে বলো তো? ক্ষুদ্রতম ও বৃহত্তম মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইটা যে লিখতে হবে তা কিন্তু না, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা হচ্ছে ফ্যাক্ট, এটা মনে রাখতে হবে। তুমি যাই করো না কেন, সবার কী করতে হবে, একটা করে ক্ষুদ্রতম, একটা কি বৃহত্তম মান বের করতে হবে। তা আমি যদি বলি যে দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রথমে কি, দৈর্ঘ্য এর ক্ষুদ্র ক্ষুদ্র আচ্ছা, দৈর্ঘ্যের ক্ষেত্রে লিখি, হ্যাঁ সবচেয়ে ভালো হয় যেটা। দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা একটা ফাংশন সাজাবো। আমরা কি করব, আমরা একটা ফাংশন সাজাবো। কেমন ফাংশন? মনে করো লিখবো এল নট ইজ ইকাল টু এল প্লাস মাইনাস 0.05 সেন্টিমিটার। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে 0.5 মিলিমিটার আছে, এটাকে আমাদের নিতে হবে কি সেন্টিমিটার নিতে হবে, কারণ আমার সব কিছু সেন্টিমিটারে। তাহলে আমি যদি একে 10 দ্বারা ভাগ করি, তাহলে কি 0.05 সেন্টিমিটার আসবে। বুঝে আসছে? এই জন্য আমি লিখলাম যে এটা কি, এল নটটা কি, এল নটটা আসলে এমন একটা ফাংশন যে এল এর সাথে প্লাস হতে পারে 0.15 অথবা মাইনাস হতে পারে 0.5। অ্যাটলিস্ট বুঝো এল নট কী রিপ্রেজেন্ট করতেছে। এল নট কিন্তু বৃহত্তমকে রিপ্রেজেন্ট করে, ক্ষুদ্রতমকে রিপ্রেজেন্ট করে। কেমনে? 0.5 যদি যোগ হয় তাহলে হবে বৃহত্তম, 0.05 যদি মাইনাস হয় তাহলে হবে কি ক্ষুদ্রতম। এটাই আর কি আসলে কথা। তাহলে আমরা দৈর্ঘ্যের কি বৃহত্তম বের করতে পারি, বৃহত্তম মান। হ্যাঁ, আমরা কী বের করবো, দৈর্ঘ্যের বৃহত্তম মান। তা বৃহত্তমকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করবো, ঠিক আছে? এই যে এল প্রাইম দিতে পারছি, ওকে দিছি, ইজ ইকাল টু কি, এল প্লাস
0.05। ওকে, তা এল এর মান কত ছিল রে বাবা? এল এর মান কত ছিল? এল এর মান ছিল 14.06। এই যে 14.06 প্লাস এটা কি 0.05। ওকে, তা 14.06 এর সাথে 0.05 যোগ করো, কি আসবে? 14.06 যোগ 0.05, হ্যাঁ 14.11। এটা কি আসছে? সেন্টিমিটার আসছে। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা আসলো। এরপর দেখো, এরপর আমাদের দরকার কি? ক্ষুদ্রতম মান দরকার কি একটা? আরে ক্ষুদ্র মান কি? আমাদের আয়টা কি দরকার? ক্ষুদ্রতম মান। আচ্ছা, ক্ষুদ্রতম মান কেমনে আসবে? ধরো এল ডবল প্রাইম বের করবো। আসলে এল নট থেকে কিন্তু এল ডবল প্রাইম বেরোলো। কি এল ডবল প্রাইম? এল ইজ মাইনাস 0.05। ঠিক আছে, এল কত? 14 কত ছিল? 06 মাইনাস 0.05 কত আসে দেখি? 14.06 মাইনাস 0.05। ওকে, এটা আসে হচ্ছে 14.1, 14.01 আর কি, হ্যাঁ এটা কি সেন্টিমিটার হয়েছে। তাহলে আমরা এল নটের এটা কি বের করলাম? ক্ষুদ্রতম মান বের করলাম। এল এল নট এটা কি বের করছি? একটা বৃহত্তম মান বের করছি। ওকে, বলো একটু বুঝছি আমরা, কোনো সমস্যা আছে একটু বুঝতে? বলো, এই দৈর্ঘ্যের যে ক্ষুদ্রতম বৃহত্তম বের করলাম, একটু বুঝতে কোনো সমস্যা আছে? আশা করি বুঝতে সমস্যা নাই। এবার আমরা বের করব প্রস্থের ক্ষেত্রে। প্রস্থের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, প্রস্থের ক্ষেত্রে কি করতে হবে? ওরও সেমভাবে একটা বৃহত্তম মান দরকার, আর এটা কি একটা ক্ষুদ্রতম মান দরকার। তা প্রস্থের বৃহত্তম মান ক্ষুদ্রতম মান একটা ফাংশন সাজাই আমরা কীরকম? ডাব্লিউ নট ইজ ইকাল টু ডাব্লিউ প্লাস মাইনাস ডাব্লিউ 0.05, ঠিক আছে না? এখন আমরা এর বৃহত্তম মান দরকার, বৃহত্তম, হ্যাঁ বৃহত্তম কেমন দরকার? ডাব্লিউ প্রাইম ইজ ইকাল টু ডাব্লিউ প্লাস 0.05। তা আমার এখানে ডাব্লিউর মান কত এটা কি জানি আমরা? ডাব্লিউ মান কত? ডাব্লিউ মান হচ্ছে 13.05। কত? 13.05 যোগ 0.05, তা কত আসে? 13.10। এটা কি সেন্টিমিটার আসবে? ঠিক আছে না? দেখি তো, ঠিক আছে 13.05, হ্যাঁ দেখো তো, ঠিক আছে 13.010 আসবে। 5 যোগ করলে 10 হয় না? আচ্ছা, এখন আমার এর কিন্তু একটা ক্ষুদ্রতম মানও দরকার। ক্ষুদ্রতম মান, আচ্ছা তা ক্ষুদ্রতম মান কেন বাবা? ডাব্লিউ ডবল প্রাইম ইজ ইকাল টু ডাব্লিউ মাইনাস 0.05। ওকে, তো ডাব্লিউ কত? 13.05 মাইনাস 0.05, ঠিক আছে না? তাহলে কত আসে? শুধু 13 আসে সেন্টিমিটার। বলো, বুঝছি। এটা চেক দিই, হ্যাঁ কেন সন্দেহ লাগতেছে? সহজ হিসাব ফিরে আবার চেক দেওয়া লাগে? আচ্ছা, চেক দিব না, যাও। বুঝতে পারছি। তাহলে আমরা বৃহত্তম পেলাম, ক্ষুদ্র পেলাম, কার কার? দৈর্ঘ্যের পাইছি, আবার কি প্রস্থের পাইছি। আচ্ছা, এখন দরকার কিন্তু আমাদের উচ্চতা। এখন দরকার কি আমাদের? উচ্চতার দরকার, তাই না? উচ্চতারও একটা বৃহত্তম দরকার, এটা কি উচ্চতারও ক্ষুদ্রতম দরকার। তাহলে এখন উচ্চতার ক্ষেত্রে উচ্চতার ক্ষেত্রে কীরকম হবে? ধরো এইচ বড় হাতে দিলাম আমি, হ্যাঁ সমস্যা হবে? কোনো ক্ষতি তো নেই, তাই না? দিতে তো ক্ষতি নেই। এইচ নট ইজ ইকাল টু এইচ প্লাস মাইনাস 0.05। তা আমরা প্রথমে কী করব? বৃহত্তম বের করব। তাহলে এইচ প্রাইম ইজ ইকাল টু কত? এইচ প্লাস 0.05। তা এইচ কত? এইচ কত আসছিল? এইচ আসছে হচ্ছে ওয়াট, ভুল করছি আমরা। 13.05 হচ্ছে আমাদের, সরি এখানে 12.04 হবে। সরি 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 12.04 না, একটু ভুল করে ফেলছি এখানে। একটু একটু খেয়াল করো তো, এখানে একটু দেখো তো। 12.04 প্লাস 0.05। ওকে, ঠিক আছে।
আচ্ছা, আর মাইনাসটা কী হবে 12.04 মাইনাস 0.05, তাহলে হবে হচ্ছে 11.09 আই গেস হতো। শূন্য চার মাইনাস 11.99, হ্যাঁ। আচ্ছা, এখন এইচ প্লাস 0.5, এইচ কত ছিল দেখে নেই ভালো করে, 13.05, 13.05 যোগ 0.05, ওকে। আচ্ছা, এখন 13.05-এর সাথে তুমি যদি 0.05 যোগ করো তাহলে কত আসবে 13.10, ঠিক আছে 13.10, এটা কি আসবে সেন্টিমিটার আসবে। আচ্ছা, এখন তুমি ক্ষুদ্রতম মান বের করো। এইচ ডবল প্রাইম ইজ ইকাল টু এইচ মাইনাস 0.05 অ্যান্ড আমাদের এইচ হচ্ছে 13.05 মাইনাস 0.05, অথবা এটা কি হয় শুধু 13, তাই না, শুধু 13 সেন্টিমিটার। বলো বুঝছি, বলো একটু এই জিনিসগুলো বোঝা গেছে, সমস্যা আছে কোনো? দেখো এই জিনিসগুলো ক্ষুদ্রতম মান, দেন এইটা হচ্ছে কি বৃহত্তম মান, হ্যাঁ, এটা হচ্ছে কি ক্ষুদ্রতম মান, বৃহত্তম মান আসলো, এটা কি ক্ষুদ্রতম মান, এটা সেন্টিমিটার হবে, ওকে। তারপর এটা কি আসছে, এটা আসছে ক্ষুদ্রতম মান, এটা আসছে কি, এটা আসছে আমার বৃহত্তম মান। এল এর দুইটা পার্ট আসলো, এল এর দুইটা পার্ট আসলো, প্রস্থের দুইটা পার্ট আসছে, উচ্চতারও কি দুইটা পার্ট আসছে, বুঝছি। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, আমি যদি এল প্রাইমের সাথে ডাব্লু প্রাইম আর এইচ প্রাইম গুণ করি তা সর্বোচ্চ আয়তন আসবে। আমি যদি এল ডবল প্রাইমের সাথে ডাব্লু ডবল প্রাইম আর এইচ ডবল প্রাইম গুণ করি তাহলে কি সর্বনিম্ন আয়তন আসবে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আয়তন বের করতে হবে। এই সবগুলো সর্বোচ্চ একসাথে গুণ করব, সবগুলো সর্বনিম্ন একসাথে কী করব, গুণ করব, তাহলে আমাদের মোটামুটি কিন্তু কাজ হয়ে যাবে। দেখবা কেমনে কেমনে আমাদের এখন বের করতে হবে সর্বোচ্চ আয়তন, ঠিক আছে, সর্বোচ্চ আয়তন বেসিক্যালি ভি প্রাইম বের করবো আমরা, ওকে। ভি প্রাইমের ভি এর জন্য কিন্তু ভি নট মিনট কিছু লাগবে না, যা ডাইরেক্ট ভি প্রাইম বের করতে হবে। কেন বাবা, কেন বাবা, তুমি যদি এল প্রাইম রে ডাব্লু প্রাইম আর হচ্ছে এইচ প্রাইম দ্বারা গুণন করো তাহলেই তুমি ভি প্রাইম পাবা, বুঝো কথা। আমরা তো টার্গেটটাই কী ছিল, আমরা এই প্রাইমগুলো বের করছি এখন ভি প্রাইম বের করার জন্য, বুঝছো। এখন জিনিসগুলো একটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝছো। এখন কত 14.11, দেখো 14.11, 12.09, আর এটা কত 13.10, 14.11, 12.09, 13.10, ঠিক আছে না, ঠিক আছে, হ্যাঁ। আসলে আমরা তিনটা গুণ করি, 14.11, 12.09, 13.10, 2200 আরে দুধ 234.7276 ঠিক আছে সেন্টিমিটার কিউব। এইটা আসছে সর্বোচ্চ, মানে ভি প্রাইমের মান আসছে। আচ্ছা, এখন আমার দরকার সর্বনিম্ন, কি দরকার, সর্বনিম্ন আয়তন, ঠিক আছে, সর্বনিম্ন আয়তন। সর্বনিম্ন আয়তন কি আসবে, ভি ডবল প্রাইম ইজ ইকাল টু এল ডবল প্রাইম ইন্টু এইচ ডবল প্রাইম ইন্টু কি ডাব্লিউ ডবল প্রাইম, আমরা এইচ মাঝে দিয়েছি। আচ্ছা সমস্যা নাই, এখানে আমার কী কী ছিল বলো তো, ছিল 14.01, 13 আর কি 11.99, 14.01 ইন্টু 13 ইন্টু কি 11.99, ওকে। দেখি তো ঠিক আছে না, 14.01, 11.99, আর কি 13, 11.99, আচ্ছা 14.01 ইন্টু 13 ইন্টু 11.99 কত আসে, কত আসে 2183.7387 সেন্টিমিটার কিউব। তার মানে আমরা কিন্তু মোটামুটি তিনটা আয়তন পাইছি, বুঝো, আমরা কিন্তু মোটামুটি তিনটা আয়তন পাইছি। যেমন কী কী আয়তন পাইলাম আমরা, বুঝলাম না, কী কী আয়তন পাইছি আমরা, দেখো
আমরা পাইছি একটা মনে করো ভি প্রাইম, একটা পাইছি ভি, হ্যাঁ, আরেকটা পাইছি হচ্ছে এই শুধু স্যার একটা ভি, একটা ভি প্রাইম, একটা ভি। আমাদের বেসিক্যালি নিড ছিল এইটা, আমাদের বেসিক নিড ছিলই কিন্তু এইটা, একটা ভি দরকার, এই জন্যই আমরা কি তিনটা সিম্পলভাবে গুণ করছি। একটা ভি প্রাইম দরকার, ওই জন্য কি সবগুলো সর্বোচ্চ বের করছি। একটা ভি ডবল প্রাইম দরকার, ওই জন্য সবগুলো সর্বনিম্ন বের করছি। ওকে, আচ্ছা, এখন আমার হচ্ছে পরম ত্রুটি বের করার পালা। কি বের করা? পরম ত্রুটি, আয়তনের পরম ত্রুটি। ওকে, এখন আমার দরকার কি? আয়তনের পরম ত্রুটি, ঠিক আছে। আচ্ছা, আয়তনের পরম ত্রুটি কেমনে বের করবা? বেসিক্যালি আয়তনের পরম ত্রুটি বের করার নিয়ম আছে, ভি এর সাথে তুমি ভি প্রাইম দিয়ে মাইনাস করবে, কিন্তু মড চিহ্ন দিবা, কারণ প্লাস আসুক মাইনাস আসুক যাই আসুক না কেন সবই হবে প্লাস। ওকে, আচ্ছা, তাহলে ভি এর মান কত? ভি এর মান কত? ভি এর মান কত ছিল ভুলে তো গেছি আমরা, 2209135332, 2209135332, 2209.13532। দেখি তো ঠিক আছে না? আরে কাজ করলে তো হয়, আপনাদের ক্যালকুলেটর তোলা লাগবে, তো তুলে রাখি। 2209.13532। ওকে, এটাকে আমরা মাইনাস করব কি দ্বারা? আচ্ছা, এখানে যদি 5 আছে 3 লিখতে পারো, পুরাটাই দিলে তাহলে মানগুলোকে অ্যাকুরেট আসবে, বুঝছো? মাইনাস দিব হচ্ছে ভি প্রাইম, মানে কি 2234.72769 ঠিক আছে। আচ্ছা, তাহলে মাইনাস কি দিব? মাইনাস 2234.72769, এটা আসে মাইনাস মান আসছে, মডুলাস যেহেতু দিয়েছি প্যারা নেই, 25.6, হ্যাঁ 59 আসছে, তার মানে 6। ওকে, আচ্ছা, এরপর আমরা করব কি? এরপর হচ্ছে আমরা এটা আরেকটা হচ্ছে আরেকটা বের করবো, সেটা হচ্ছে ভি মাইনাস ভি ডবল প্রাইম। ভি প্রাইম দিয়ে একটা বের করছে, এটা কি ভি ডবল প্রাইম দিয়ে বের করবো। ভি এর মান কত? 2209.13532 মাইনাস এখানে কত আছে? 2183.7387, ঠিক আছে। আচ্ছা, তাহলে কত আসে? 2183.7387, তা এখানে আসে 25.4। ওকে, তা একটা আসছে 25.6, একটা আসছে 25.4। এখন আমাকে বের করতে হবে যেটা কাঙ্ক্ষিত মান, সেটা হচ্ছে কি পরম ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, তাই না? এখন আমাকে বের করতে হবে কি? আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে। এখন আমাকে বের করতে হবে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কেন বের করবা? উপরে থাকবে সর্বোচ্চ পরম ত্রুটি, সর্বোচ্চ পরম ত্রুটি, নিচে থাকবে আয়তন, আর এখানে হবে 100%, মানে আমরা শতকরা মানটা দেখব, ঠিক আছে। তো উপরে থাকবে সর্বোচ্চ পরম ত্রুটি। আচ্ছা, সর্বোচ্চ পরম ত্রুটি কোনটা? উপরেটার নিচেরটা, যেটা হচ্ছে 25.6, এটাই হচ্ছে সর্বোচ্চ, আর এটা কি সর্বনিম্ন। সো আমরা নেব কি সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান যদি নেই তাহলে 25.6, আর আয়তনের মান কত? আয়তনের মান কিন্তু দেওয়াই আছে, কত? এই যে এই মানটা একটু আগে যেটা নিয়ে আসলাম, 2209.13532 ইন্টু 100%, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন কেন বের করবো? 25.6 ডিভাইডেড বাই 2209.13532। ওকে, তাহলে এখানে কত আসে? আচ্ছা, এখানে মান আসছে, আর 100 দ্বারা গুণ করে দেবো, তাহলে হয়ে যাবে 1.158%। বোঝা গেছে? এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। 2 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ এটা 3 নম্বর কোশ্চেন, ঠিক আছে। প্রথম ক নম্বর কি বলছে? চলন গতি কাকে বলে? কোন নির্দিষ্ট বস্তু যদি কোন নির্দিষ্ট দিকে বরাবর সরলরেখা অথবা বক্ররেখা ধরে অবস্থান পরিবর্তন করে এবং বস্তুর প্রতিটি কণা একটি সরণ অতিক্রম করে,
তবে ওই গতিকে চলন গতি বলে। ঠিক আছে, এগুলো ইজি জিনিস। এরপর আসা হচ্ছে বেহেলার তারের গতি, সরল স্পন্দন গতি। কেন? কারণ বেহেলার তারকে যদি তুমি একবার নিয়ে টান দিয়ে ছেড়ে দাও তখন কি করবে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার সরল স্পন্দিত হবে, তাই না? কণার মতন সরল স্পন্দিত হবে। আচ্ছা, তাহলে এটা ওটাই বলছে যে বেহেলার দুই প্রান্তের আবদ্ধ তারের মধ্যে কম্পন দিলে তার সাম্যাবস্থার আশেপাশে পর্যায়ক্রমে কম্পিত হয়। মনে করো এটা তার, এটা দিয়ে কম্পন দিলে ও কি করে, একবার উপরে একবার নিচে, একবার উপরে একবার নিচে, একবার আপ এন্ড ডাউন করতে থাকবে বারবার। কম্পনের সময় তারের কোনো বিন্দু সাম্যাবস্থার দিকে সরলে তার উপর সাম্যাবস্থার দিকে প্রত্যায়নী বল ক্রিয়া করে এবং এই বল সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী। আচ্ছা, মনে সে এরকম, তুমি যখন তারকে উপরের দিকে টানবা ও কিন্তু নিচের দিকে একটা ফোর্স দিবে, তার এক্স পরিমাণ সরণ করছে উপরের দিকে, ফোর্স হচ্ছে কোন দিকে, নিচের দিকে। তা দুজনের দিক আলাদা না, এবং ফোর্সও কি ভেক্টর আসে, এক্সও কি ভেক্টর আসে। এটা হুকের নীতি, মানে F is proportional to x and minus x, F is equal to minus x তো থাকবেই। আর এখানে প্রপোর্শন উঠার কারণে কি k চলে আসে, অথবা কি লেখা যায় F is equal to minus kx। এখানে k হচ্ছে ওই ধ্রুবকটা, ও যে স্পন্দন হচ্ছে স্পন্দনের ধ্রুবক বা স্প্রিং ধ্রুবক বলা হয়, x হচ্ছে সরণ আর f কি বল। ওকে, এর স্প্রিং এর ক্ষেত্রেও প্রযোজ্য। আচ্ছা, এরপর আসি 3 নম্বরে আমাদের কি সিটি কোশ্চেন। কি বলছে, একটি মোটরসাইকেলের বেগ বনাম সময় লিখতে দেওয়া আছে। তার মানে এই উপরের y অক্ষ বরাবর আছে বেগ আর x অক্ষ বরাবর কি সময়। ঠিক আছে, আচ্ছা গণনা প্রশ্ন কি বলছে আমরা দেখে ফেলি। গাড়িটির সমবেগে অতিক্রান্ত দূরত্ব, একটা জিনিস বুঝো, সমবেগ মানে কি বুঝাচ্ছে, মানে গ্রাফে কোনটা, এইখানে যে গ্রাফটা উপরে উঠছে এটা কিন্তু সমবেগ না, এটা সমতরণ। v ভার্সেস t গ্রাফ যদি মূল বিন্দু ভাবে সরলরেখা অথবা ঢাল হয় বা ঢালু হয় তাহলে ওটাকে বলা হয় কি সুসমবেগ। কিন্তু যখন ও x অক্ষ বরাবর সমান্তরাল হয় তখনই হয় কি ও সমবেগ। তাহলে সমবেগ হলে সমবেগের ক্ষেত্রে আমরা সময় গুণ বলতো 25 সেকেন্ড থেকে 35 সেকেন্ড পর্যন্ত। তাহলে এখানে টোটাল টাইম ডিফারেন্স কত, 10 সেকেন্ড। ঠিক আছে, আর এখানে বেগ কত, এখানে বেগ আসলে 6 কে ধরছে, তাহলে 6 মিটার সেকেন্ড বেগ 10 সেকেন্ড আপ যাব চলে। তাহলে ফর্মুলা কি জানি, a = vt। এখানে s আমরা জানি না, v কত, v হচ্ছে 6 মিটার পার সেকেন্ড আর t কত 10 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা v এর মান বসাও 6, t এর মান কত 10, 6 10 কত 60 মিটার। বুঝা গেছে, এটাই आंसर। তাহলে অতি দ্রুত কত 60 মিটার। এত ছোট একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় আসছে আর কি লাগে বলো। এরপর কি একটি, আচ্ছা খ নাম্বার কি বলছে, উদ্দীপকে মোটরসাইকেলের গতিকালে বিভিন্ন অবস্থায় ত্বরণ পরিবর্তন কিরূপ হবে সেটা নির্ণয় করতে বলছে। মানে প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ কত সেটা নির্ণয় করতে বলছে, আর ওটা প্রকৃতিকে বিশ্লেষণ করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকটা ঢাল নির্ণয় করব। এইটা মনে করো a পয়েন্ট, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা d, এটা e আর এটা কি f। প্রথমে আমরা ab রেখা ঢাল বের করি, ab। ঠিক আছে, এন্ড ab এর ক্ষেত্রে আমরা ঢাল কেন বের করব, ধরো এখানে বেগ বনাম সময়ে ঢাল কি আসে, ঢাল আসে বেগ। v = কি লিখতে পারি, s2 - s1 and t, সরি এখানে s কেন লিখেছি, সরি এখানে হচ্ছে v। আচ্ছা রুল লিখছি আমরা, a = v2 - v1 and t2 - কি t1, কারণ আমাদের বেগ বনাম সময় ঢাল হয় কি ত্বরণ। আচ্ছা, তাহলে এখানে v2 কত, সাইড নোট দাও, v2 হচ্ছে কত, এই যে a হচ্ছে v1, b হচ্ছে v2, b কোথায় গেছে 8 গেছে তাই না, v2 হচ্ছে 8। তো v1 কত বলো তো, v1 হচ্ছে 2, এখানে a পয়েন্টটা, তাহলে 2 এন্ড t1 কত বলো তো, t1 হচ্ছে এটা কত 0 সেকেন্ড, তাহলে 0। আর t2 কত, এটা কত সেকেন্ড গেছে 15 সেকেন্ডে, t2 হচ্ছে 15 সেকেন্ড। তাহলে এটা কি মিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড, এটাও সেকেন্ড, এটাও সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে v2 কি লিখবা 8 - 0, আর এটা কত 15 - 0, তাহলে কত আসে 8 - 0 15 - 0, তাহলে 8 / 15 কত আসে, কত আসে 0.533 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এবি ঢাল পাইছি, এখন আমরা বিসি ঢাল বের করব। বিসি, তা বিসি ঢাল কি আসবে, a = সেম কাহিনী v2 - v1 and t2 - t1। আচ্ছা এখানে v2 কত আর v1 কত, এখানে v2 কত, দেখো এই পয়েন্ট এখন v1, এই পয়েন্টে কি v2, তো v2 হচ্ছে এখন আমাদের এখানে, আচ্ছা এই জিনিসটা না 6 কে ধরছে। ওকে, এই জিনিসটা কাকে ধরছে, এই জিনিসটা 6 কে ধরছে।
আচ্ছা তাহলে v2 হচ্ছে 6 আর v1 কত v1 কিন্তু 8 এই জিনিসটা 8 কে ধরছে তো v1 হচ্ছে 8 t1 কত t1 হচ্ছে ঠিক 15 বসায় দাও আর t2 কত আসবে t2 আসবে c বরাবর কি আছে 25 আছে 25 আসবে তাহলে আমরা এখানে মান বসায় দেই মান কত আসবে 8 6 সরি আমরা এখানে 6 8 আর হচ্ছে 25 15 ঠিক আছে না 6 8 আর কি 25 15 তাহলে 6 কে 8 দ্বারা মাইনাস করো ডিভাইড বাই 25 15 মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার আচ্ছা ত্বরণ মাইনাস হলো কেন ত্বরণ সে মাইনাস মানে বুঝে হচ্ছে মন্দন ত্বরণ মাইনাস মানে কি বোঝায় মন্দন বোঝায় তার মানে এই জায়গাটা মন্দন হয়েছে এই জায়গাটা সমতরণ গেছে এই জায়গাটা কি হয়েছে মন্দন হয়েছে আচ্ছা স্লাইডের কপি ওকে স্লাইডটা একটু কপি করে নিই দুটো কপি করে নিই আমরা মুছে আগে স্লাইড আমাদের আছে এখন আমরা কি বের করব এবি বের করছি বিসি বের করছি তাই না এখন আমরা বের করব সিডি আচ্ছা সিডি তে কি আছে সিডি রেখা ঢাল বের করব তাহলে আমার a কি v2 v1 and t2 কি t1 আচ্ছা এখন বলো তো এই সিডি এই পয়েন্টে কি হবে v1 হবে আর এই পয়েন্টে কি হবে v2 হবে ঠিক না তাহলে এখন দেখা যাচ্ছে এই v1 যদি 6 হয় তাহলে v2 কত হবে 6 ই হবে আচ্ছা t1 কত হবে এটা যে v1 হয় t1 হবে 25 আর t2 কত হবে এটা যে v2 হয় t2 হবে কি 35 আচ্ছা তাহলে 6 6 আর কি 35 25 আচ্ছা 6 6 কত হয় 0 হয় 0 থেকে যেটা ভাগ দেবে সেটা কি শূন্যই হবে তাহলে এখানকার ত্বরণ কত 0 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝে গেছে তো সিডি ডান এখন আমরা বের করব কি ডিই বের করব তাই না ডিই এর ঢাল a কি লিখতে পারি v2 v1 আর t2 কি t1 তা বলো তো v1 কত আর v2 কত ডিই আর v1 হবে কত v1 হবে 6 আর v2 হবে কত v2 হবে 8 ওকে আর t1 কত হবে বলো তো t1 হবে হচ্ছে 35 আর t2 কত হবে t2 হবে হচ্ছে 40 এটা মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড এটা শুধু সেকেন্ড এটা শুধু সেকেন্ড ওকে আচ্ছা তাহলে আমরা এখানে লিখতে পারি 8 6 আর কত 40 35 ওকে তাহলে আমরা লিখতে পারি 8 6 আর 40 35 0.4 মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝছি আচ্ছা লাস্ট ওয়ান কি আছে লাস্ট ওয়ান হচ্ছে ইএফ লাস্ট ওয়ান কি ইএফ ওকে ইএফ এর ক্ষেত্রে কি একই কাজ করব আমরা ইএফ এর ক্ষেত্রে কি করব a is equal to v2 v1 and t2 কি t1 এখানে v1 লাগবে v2 লাগবে সরি v1 লাগবে v2 লাগবে আর t1 লাগবে এটা কি t2 লাগবে চলো মাইকে নিয়ে দেখছো মাইকে সমস্যা নেই সাউন্ড হইছে আচ্ছা তো v1 এর মান কত আসবে v1 এর মান আসবে কত 8 v2 কত v2 হচ্ছে 0 দেখো এটা 0 বরাবর আসছে না তাহলে v2 কত আসবে 0 t1 কত আসবে এই পয়েন্টে t1 কত আসবে t1 আসবে 40 আর t2 কত 45 ওকে আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারি 0 -8 আর 45 40 তো কত আসে 0 -8 45 40 তাহলে 45 40 -1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার আচ্ছা তাহলে 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যা আসলো 1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার যা আসলো এইটা কি মন্দন বোঝাচ্ছে তাহলে এখন আমার কি করতে হবে গতি গাণিতিকভাবে বিশ্লেষণ করছি অ্যান্ড কীরূপ হবে সেটা এখন বিশ্লেষণ করতে হবে একটা জিনিস খেয়াল করো আমাদের যখন এ থেকে বি ছিল তখন কি ছিল যখন এ থেকে বি ছিল তখন কি 0.53 ছিল
এটা কি সমত্বরণ বুঝাচ্ছে। এরপরে কি হয়েছে -0.2, এটা কি বুঝাইছে, মন্দন বুঝাইছে। তারপর কি হবে, তারপর হচ্ছিল 0 মানে কি সমবেগ বুঝায়, তারপর 0.4 মানে কি বুঝায়, সমত্বরণ বুঝায়। দেন কি আছে 1.6 যেটা মাইনাস, এটা কি বুঝায়, মন্দন বুঝায়। তা প্রত্যেকটা পয়েন্ট লিখে লিখে লিখবা, বিশ্লেষণ করবা। যেমন আমাদের কি ছিল, এ বি, এ ইজিক্যাল টু কত ছিল, এ বিতে এ ইজিক্যাল টু ছিল হচ্ছে 0.53, 0.533, যা আচ্ছা এখানে এককটা দিবা মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা কি বুঝায়, সমত্বরণ বুঝায় বা নির্দেশ করে, নির্দেশ করে। ওকে আচ্ছা, বিসি কি, বিসি ইজিক্যাল টু এ ইজিক্যাল টু কত ছিল, বিসি এর এ ছিল হচ্ছে 0.4, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা কি বুঝায়, সমত্বরণ বুঝায়। তারপর কি ছিল সিডি, সিডিতে কি ছিল, এ ইজিক্যাল টু 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি অর্থাৎ বস্তু বা হচ্ছে মোটর সাইকেল, মোটর বাইক বলছে না, মোটর বাইক, হ্যাঁ মোটর বাইক কী অবস্থা ছিল বলো তো, মোটর বাইক সমবেগে ছিল, সমবেগ বুঝায়। তার মানে এ ইজিক্যাল টু 0 মানে কি বুঝায়, সমবেগ বুঝায়। ওকে তারপর সিডি গেল, তখন ডিই, ডিই কি নির্দেশ করতেছে, ডিই কি নির্দেশ করে বলো তো, ডিই নির্দেশ করে হচ্ছে ও এখানে বিসি হচ্ছিল -0.2, বিসি হচ্ছে -0.2, বিসি হচ্ছে -0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে যা হচ্ছে সমত্বরণ না, এটা হচ্ছে মন্দন বুঝায়। ওকে এটা হচ্ছে মন্দন বুঝায়, মন্দন। ওকে একটু আমরা মিস্টেক করে ফেলছি, এটা হচ্ছে আমাদের মন্দন বুঝাচ্ছে। আচ্ছা তারপর এগুলো ঠিক আছে, ডিই হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা কি বুঝায়, সমত্বরণ বুঝায়। ওকে এরপর কি আছে, ডিইর পর ইএফ আছে, ইএফ কি বুঝাচ্ছে, এ ইজিক্যাল টু কত, ইএফ তো এখানে ছিল -1.6, -1.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা কি বুঝায়, মন্দন বুঝায়। ঠিক আছে, তা এখানে আমি জাস্ট বেসিক জিনিসগুলো লিখে দিলাম। এটা তোমরা লিখবা, একটি বাইক 0 থেকে 15 সেকেন্ডে কী ছিল, সমত্বরণে ছিল। তারপর 15 থেকে 25 সেকেন্ডে বাইকটি কী ছিল, যে -0.2 সমমন্দনে ছিল বা মন্দনে ছিল। তারপর সিডি কি আছে, দেন হচ্ছে 25 থেকে 35 সেকেন্ডে কী ছিল, এ ইজিক্যাল টু 0 ছিল, মানে কি বুঝায়, এটা হচ্ছে সমবেগ বুঝায়। তারপর ডিই কি বুঝাইছে, 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যা সমত্বরণ বুঝায়, এবং ইএফ হচ্ছে -1.6, যেটা কি সমমন্দন বা শুধু মন্দন বুঝায়। বুঝছি, সমস্যা আছে কোনো, বুঝছি। এবার আসো 4 নাম্বার, 4 নম্বরে কী বলছে, প্রথম ক নাম্বারে আসি, বৈদ্যুতিক আবেশ কাকে বলে। আচ্ছা বৈদ্যুতিক আবেশ কি, কোনো অনাহিত পরিবাহীর বস্তুর কাছে আহিত বস্তু আনলে অনাহিত বস্তুর কাছে প্রান্তে বিপরীত প্রকৃতি এবং দূরের প্রান্তে সমপ্রকৃতির আধান উদ্ভূত হয়, তাকে হচ্ছে বৈদ্যুতিক আবেশ বলে। আচ্ছা কিছু বুঝে নেই, সমস্যা নেই। মনে করো এখানে একটা গোলক আছে, যে গোলকটা অনাহিত বা কি নিষ্ক্রিয়। তা তুমি যখন এখানে একটা পজিটিভ চার্জ দণ্ড নিয়ে আসবে, তখন কী ঘটবে, এই গোলকের এই পাশে সব নেগেটিভ চার্জগুলো চলে আসবে না, আর অপোজিট পাশে ওর সমপরিমাণ চার্জ ওই পাশে চলে যাবে না। এই যে একটা হচ্ছে নেগেটিভ পাশে এই পাশে আসলে পজিটিভগুলো ওই পাশে চলে গেল, এই জিনিসটাকে আসলে বেসিক্যালি কী বলে, এই জিনিসটাকে বলে কি তড়িৎ বা বৈদ্যুতিক আবেশ। ঠিক আছে, ওটাই এখানে বলছে। ওকে এরপর কি বলছে, বর্জ্যপাতের সময় প্রচণ্ড শব্দ হয় কেন। আসলে দেখো বর্জ্যপাতের সময় বিশাল পরিমাণ আধান হঠাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এই বিদ্যুৎ প্রবাহের চলাকালে বজ্রপাতের আশেপাশে বাতাসের তাপমাত্রা মুহূর্তেই 30,000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উঠে যায়, যেটা অনেক বেশি তাপমাত্রা। তখন হয় কি, তীব্র উত্তাপে বাতাস হঠাৎ অত্যন্ত প্রসারিত হয়ে এর ঘনত্ব চাপের আকস্মিক পরিবর্তন ঘটে। ওকে এই দ্রুত প্রসারণের ফলে কি শক্তিশালী শব্দ তরঙ্গ সৃষ্টি হয়, যা আমাদের প্রচণ্ড প্রচণ্ড গর্জন বা বজ্র, এখানে বজ্রনাথ হয়েছে বজ্রপাত হবে, হ্যাঁ পাত, বজ্রপাত হিসাবে শুনি, বোঝা গেছে। ওকে আচ্ছা এরপর হচ্ছে 4 নম্বর প্রশ্নের গ নাম্বার কি বলছে, এখানে উদ্দীপকে +15
কুলম, এটা 4 নম্বর তাই না, এটা হচ্ছে 15 কুলম আর হচ্ছে -10 কুলম। আধানদ্বয়ের দুটি বিন্দুর চার্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। দূরত্বে স্থাপন করা হইল আর স্ট্যান্ড সহ দুটি ধাতব গোলক এ ও বি কে পাশাপাশি রাখা হলো। আচ্ছা, চার্জ দুটি সংযোগ সরলরেখার বরাবর কোন স্থানে তড়িৎ প্রাবল্য শূন্য হবে সেটা আমাকে বের করতে বলছে। ওকে, আচ্ছা মনে করো এখানে একটা চার্জ আছে Q1 চার্জ, যেটা হচ্ছে প্লাস কত 15 কুলম, এটা কত প্লাস 15 কুলম। আর এখানে একটা Q2 চার্জ আছে যেটা হচ্ছে কত -10 কুলম। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যদি ভিতরে কোনো চার্জ রাখতাম সেখানে কিন্তু প্রাবল্য শূন্য হইতো না, কারণ ভিতরে কিন্তু বলরেখা আছে, এতে বলরেখা বের হচ্ছে, এর ভিতরে বলরেখা প্রবেশ করতে, দ্যাটস ওয়াই মাঝে কখনো প্রাবল্য শূন্য হবে না। তো প্রাবল্য শূন্য হবে কোথায়? শূন্য হবে একমাত্র যেই চার্জ ছোট তার দিকে, কারণ বড় চার্জ একে নিষ্ক্রিয় করার পরেও বা বলরেখা দেওয়ার পরেও এর এখানে কিন্তু আর বেশি বলরেখা আছে, তার মানে এই বড় চার্জের দিকে প্রাবল্য শূন্য হবে না, শূন্য হবে কোথায়? ছোট চার্জের দিকে। ছোট চার্জের দিকে যদি আমি কোনো Q0 চার্জ রাখি বা একটা বিন্দু চার্জ রাখি বা যে কোনো চার্জের মানে চার্জ রাখি, তখন কী হবে? এর প্রাবল্য শূন্য হওয়ার পসিবিলিটি আছে। তা এখন বলা হয়েছে কি, বলা হয়েছে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। কত মিটার? 2 মিটার। তা ধরি এই Q2 থেকে Q0 এর দূরত্ব হচ্ছে x মিটার। Q2 থেকে Q0 এর দূরত্ব কত? x মিটার। আরেকটা যদি ধরা যায় সেটা কি, Q1 থেকে Q0 এর দূরত্ব কত? 2 + x মিটার। ঠিক আছে, এই যে এটুক 2 মিটার, এটুক x মিটার, টোটাল হচ্ছে 2 + x মিটার, আর এটুক কত? x মিটার। তো বলা হয়েছে কি কোথায় প্রাবল্য শূন্য? তা ধরি যে যেখানে প্রাবল্য শূন্য হবে সেখানে কি E1 আর E2 কি হবে? সমান হবে, তাই না? E1 আর E2 কি হবে? সমান হবে, কারণ এদের মাইনাস কি হবে? 0ই তো হয়, ঠিক না? আচ্ছা, তো E1 এর সূত্র কি জানি? কে Q1 বাই কি R², ঠিক না? তাহলে E1 কী হবে? কে মানে কি 9 × 10⁹। আচ্ছা, Q1 কত? এর চার্জটা 15 বাই কী হবে? R²। আর মানে কি Q1 আর Q0 এর মধ্যে দূরত্ব কী হবে? এটা 2 + x²। বুঝছি, ইজিক্যাল টু এটা কি 9 × 10⁹, মানে কে এর মান Q2 বাই কি R² বা এটা R1 হলে কি R2², Q2 মান কত? -10। তাহলে আমি 10ই নিব, এখানে মাইনাস মান নেবই না, জাস্ট ভ্যালুটা নিব, জাস্ট কত ভ্যালুতে আছে। আর মধ্যে দূরত্ব কত? R², তাহলে x²। ঠিক আছে, একটা মানে Q1 থেকে কত গেল? 2 + x, Q2 থেকে কত গেল? শুধু x²। আচ্ছা, এই মান মোটামুটি কাটাকাটি চলে যায়। তা থাকে কি বলো তো? থাকে হচ্ছে 15/2 + x হোল স্কোয়ার ইজিক্যাল টু 10/x²। বুঝছি, 15/2 + x হোল স্কোয়ার আর কি 10/x²। একটা কাজ করো, এই বড় মানটা উপরে নিয়ে আসো, 10টাকে নিচে নিয়ে আসো, তাহলে কী হবে? 15/10 ইজিক্যাল টু কী আসবে? 2 + x/x। আমি এটাকে একবারে হোল স্কোয়ার দিয়ে দিলাম, ও সমস্যা হবে বলো তো? ও সমস্যা আছে? দেখো, এর উপরে স্কোয়ার, এর নিচেও স্কোয়ার, এটা দুটিকে হোল স্কোয়ার দেওয়া যায় না? দেওয়া যায়। একটা কাজ করি, স্কোয়ারটা এবার সাথে কী হবে? রুট হয়ে যাবে, উভয় পক্ষকে রুট করি, তাহলে কী আসবে এখানে? 2 + x/x ইজিক্যাল টু √15/10। এখানে রুটের মানটা রুট করে দিবা না, রুট করে দিলে হবে কি অনেকগুলো পয়েন্টের মান আসবে। এতে সবচেয়ে ভালো এই 15কে 10 দ্বারা ভাগ করো, কত আসবে? 1.5 আসবে, এটাই বেটার। তাহলে 2 + x/x ইজিক্যাল টু কত? √1.5। এখানে কিন্তু আর কোনো পয়েন্টের মান নাই। এখন রুট যদি করে দাও তাহলে কিন্তু অনেক বড় মান চলে আসবে, দরকার নেই। হ্যাঁ, তাহলে 2 + x ইজিক্যাল টু কী আসে? x √1.5 আসে, ঠিক না? এখন এই পাশে যে এক্সট্রা আছে এটাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে কী আসবে? 2 ইজিক্যাল টু √1.5x মাইনাস কি x লেখা যায় যায় তাহলে আমরা 2 ইজিক্যাল টু কী লেখা যায়? x যদি কমন নিতাম তাহলে কী আসবে? √1.5 মাইনাস কি 1 লেখা যাবে, অথবা x ইজিক্যাল টু কী লেখা যাবে? 2 ডিভাইডেড বাই √1.5 মাইনাস কি 1। ওকে, তাহলে এটা মান কত আসে দেখি? 2 ডিভাইডেড বাই ব্র্যাকেট √1.5 মাইনাস 1, এটার মান আসে 8.89 মিটার। তার মানে
এইখান থেকে 8.89 মিটার পর্যায়ে কী হবে? তড়িৎ প্রাবল্য শূন্য হবে। বলো বুঝছি, কোনো সমস্যা আছে থাকলে কমেন্টে জানাইও। ওকে, এরপর আসি 4 নাম্বার। 4 নাম্বারে কী বলছে? ও একই তো প্রশ্ন, ঘ নাম্বার কি 4-এর ঘ। 15 কুলম্ব চার্জ আধান দিয়ে এ ও বি গোলক দ্বয়ের দুটি ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব কি না। আচ্ছা, এখানে বলছে কি বেসিক্যালি বলছে যে এক্ষেত্রে কিন্তু গোলক রাখা আছে পাশাপাশি। হ্যাঁ, একদম যে লাগাই দেওয়া আছে এমন কোনো কথা নেই। দুটি স্থান ধাতবগুলো এ ও বি পাশাপাশি রাখা আছে। মনে করো এ গোলক আর এটা কি মনে করো বি গোলক, এটা কি করছে পাশাপাশি রাখছি, এমন না যে লাগাই দিছি। ঠিক আছে না, এটা একটা ধাতব গোলক, এটা একটা ধাতব গোলক। ওকে, আচ্ছা এখন যখন তুমি কি বলছে 15 কুলম্ব আধান দিয়ে এই গোলক দুটিকে ভিন্ন চার্জে চালিত করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, যখন তুমি এই 15 কুলম্ব আধানটাকে নিয়ে আসবা, মনে করো এটা হচ্ছে 15 কুলম্ব চার্জ, ঠিক আছে, তাহলে এটা পুরোটা কি পজিটিভ চার্জ। এই 15 কুলম্ব চার্জের দণ্ড যখন নিয়ে আসবা তখন কী করবে, এই চার্জটা সব নেগেটিভকে নিয়ে আসবে, ঠিক আছে না। আর এই নেগেটিভ আসলে এখানে সব কী হবে, পজিটিভ হবে। আচ্ছা, এখন আমি যদি এখানে পজিটিভ রাখি, এর পজিটিভ কারণে কি এখানে সব নেগেটিভ চলে আসবে, তাই না। আর এখানে নেগেটিভ আসলে এখানে সব কী আসবে, পজিটিভ চলে আসবে। ওকে, আচ্ছা এখন কি হতে পারে, এই নেগেটিভ আর পজিটিভ এরা কিন্তু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যদি তুমি এখানে টাচ করো কোনোভাবে, এরা দুজন কী হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় হলে কী হবে, একটা গোলক পুরাটাই হবে কি শুধু নেগেটিভ, আর আরেকটা গোলক পুরাটাই হবে কি পজিটিভ। ঠিক আছে, তাহলে এইভাবে কী হতো, গোলক দুটিকে ভিন্ন চার্জে চার্জিত করা সম্ভব। একটা নেগেটিভ বানানো পসিবল, একটা কি পজিটিভ বানানো পসিবল। ওকে, এটা একটু সুন্দরভাবে লিখে দিলেই কাজ শেষ হয়ে যেত। আচ্ছা, এবার আসলে ঢাকা বোর্ড 2026-এর আমাদের 5 নাম্বার প্রশ্ন। 5, 1 জুল বলতে কি বুঝে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করার পর যদি 1 মিটার স্মরণ ঘটে তাকে কি বলা হয়, 1 জুল বলা হয়। ওটাই বলছে যে 1 নিউটন বল প্রয়োগ করছো আর স্মরণ ঘটছে কি 1 মিটার, তাহলে তাকে কাজকে কি বলা হবে, 1 জুল বলা হবে। আর যদি স্মরণ না ঘটতো তাহলে ওর মধ্যে কোনো জুলই কাজ করতো না। ঠিক আছে, 4 নম্বর কি বলছে, একটি মোটরের কর্মদক্ষতা 65.3 বলতে কি বোঝায়। কর্মদক্ষতা 65.3 মানে বোঝায় হচ্ছে 65.3 তোমাকে আউটপুট দিবে, বা পুরাটা যদি আমাকে 100 হয় তার মানে 65.3 তোমাকে কাজ দিচ্ছে, বাকিটা কি হচ্ছে অপচয় হইতেছে। এটাই বলছে যে কোনো মোটরের কর্মদক্ষতা 65.3 বলতে বোঝায় মোটর যত শক্তি প্রদান করা হয় তার মাত্র 65.3 অংশ কী করে কাজ করতেছে, আর 34.7 মানে 100 থেকে 65.3 বাদ দিলে কি 34.7 থাকে, সেটা ঘর্ষণ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, কম্পন শক্তি প্রভৃতিতে অপচয় হইতেছে। বুঝা গেছে, এটাই হচ্ছে কথা। এরপরে আসো, এখন এখানে উদ্দীপক কি বলছে, একটি কপিকলের এক পাশে 100 কেজি এবং অপর পাশে 50 কেজি ভরের দুটি বস্তু ভূপৃষ্ঠ হতে 30 মিটার উপরে একটি সুতা দ্বারা স্থির অবস্থায় রাখা হলো। আচ্ছা, মনে করো এটা কপিকল, ঠিক আছে, এটা হচ্ছে কপিকল। এখন কপিকলে কি করছে, এখানে একটা সুতা দেওয়া আছে, এখানে একটা সুতা দেওয়া আছে। এখন একটি কপিকলের এক পাশে 100 কেজি, মনে করো এখানে 100 কেজি রাখা আছে, আর এখানে দেওয়া আছে 50 কেজি। ঠিক আছে, আচ্ছা ভূপৃষ্ঠ হতে 30 মিটার উপরে, তাহলে মনে করো এটা যদি ভূপৃষ্ঠ হয়, এখানে কত মিটার উপরে এরা আছে 30 মিটার উপরে। এ কিন্তু এও 30 মিটার উপরে, এও কিন্তু 30 মিটার উপরে। ওকে, পাশাপাশি হবে, আর কি আমি লিখতে পারিনি আর কি। আচ্ছা পাশাপাশি দিই, হ্যাঁ পাশাপাশি দিই, যাও 100, এটা ঠিক আছে। 30 মিটার উপরে সুতা দ্বারা স্থির অবস্থায় রাখা ব্যবস্থা করা হলো, মানে স্থির অবস্থায় এখন কোনো নড়াচড়া হয়নি। বস্তু দুটিকে ছেড়ে দিলে 100 কেজি ভরের বস্তু 2 মিটার নিচে আসে, আর 50 কেজি ভরের বস্তু 2 মিটার উপরে ওঠে। তো একে যখন ছেড়ে দেবা 100 মিটার কী করবে, নিচে আসবে এমনি। 100 মিটার কী করবে, এভাবে ডট 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 করে কী আসবে, নিচে আসবে। মনে করো এই যে এটা 100 কেজি, ডট 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 করে এখানে কী আসবে, নিচে আসবে। আর এ কী করবে, ডট 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 করে এখানে আসবে, এটা হচ্ছে 50 কেজি। এটা 2 মিটার নিচে নামলো, আর এ কী করছে, 2 মিটার উপরে উঠছে। ঠিক আছে, আচ্ছা গ নাম্বার প্রশ্ন কী বলছে, গ নাম্বার প্রশ্ন বলছে উদ্দীপকে 50 কেজি ভরের বস্তুটিকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 1/3 হবে।
ভূমি হতে 50 কেজি ভরের বস্তুটি ছেড়ে দিলে, আচ্ছা এটাকে সুতা ছাড়াই বলছে, যদি শুধু 50 কেজি ভরের বস্তু শুধুভাবে ছেড়ে দিবা, এখানে কোনো সুতার হিসাবই নেই। হ্যাঁ, এই যে কপিকলতে রাখছো, কপিকলের হিসাবই নেই, এমনি মুক্তভাবে ছেড়ে দিছ, তাহলে ভূপৃষ্ঠের কত উচ্চতায় বিয়শক্তি গতিশক্তি 1/3 হবে, এটা কাজ করে আমরা স্লাইডটা নেই। হ্যাঁ, তার মানে আমরা প্রথম বুঝতেছি গ নাম্বারের সাথে আমাদের কপিকলের কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, গ নাম্বারে আমাদের কপিকলের সাথে কোনো সম্পর্কই নেই, পরে আমাদের কপিকল লাগবে, এখন আমাদের কপিকল লাগবে না, এখন আমাদের কপিকল টপিকল কিছু লাগবে না, আমরা জাস্ট মুক্তভাবে ছেড়ে দিব, দেন আমরা দেখব কোথায় কি হয়। তাহলে আমরা মনে করলাম 50 কেজি ভর একটা বস্তু রাখছে এখানে, বা এভাবে না দিয়ে আমরা 50 কেজি ভরের বস্তুটা গোল করে দিই। হ্যাঁ, এটা 50 কেজি, এই বস্তুটা মুক্তভাবে ছেড়ে দিচ্ছ, ভূমি হতে কত উচ্চতায়, গতিশক্তি বিয়োগ শক্তির 1/3। আচ্ছা, ভূমি থেকে উচ্চতা রাখা হয়েছে কততে বলো তো? একটা কথা তো বলছে 30 মিটার উপরে রাখছে, কপিকল হিসাব বাদ দাও, দড়ি ছিঁড়ে দিছে, রাখছে কত মিটার উপরে? 30 মিটার উপরে রাখা হয়েছে। তো যখন একে ছাড়া হয়, ধরে নিলাম ভূমি হতে, ধরে নিলাম ভূমি হতে এক্স মিটার উচ্চতায়, ভূমি হতে কি এক্স মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, তাহলে এটা যে এক্স মিটার, তাহলে বাকিটুকু কত? 30 মাইনাস এক্স মিটার হবে, তাই না? এটুক যদি এক্স মিটার হয় তাহলে বাকিটুকু কত? 30 মাইনাস এক্স মিটার হবে। আচ্ছা, একটা কাজ করো, এখানে একটা কথা আছে গতিশক্তি বিভব শক্তি 1/3, আগে করবা কি ইপি ইজ ইকাল টু ইকে লিখবা। এখন নিজেকে প্রশ্ন করবা গতিশক্তি বিভব শক্তির 1/3, কার 1/3? বিভব শক্তির 1/3, কার 1/3? বিভব শক্তির 1/3। তাহলে 1/3 হবে বিভব শক্তির সামনে, তাহলে এই যে 1/3 হবে ইপি এর সামনে, যার 1/3 তার সামনে বিভব শক্তি বসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে মনে করো 1/3 দিলাম, ইন্টু আমরা দিতে পারি এম জি এইচ প্রাইম। এখন কথা হচ্ছে বিভব শক্তির এইচ প্রাইমটা আসলে কি? বিভব শক্তির এইচ প্রাইম হচ্ছে ভূমি হতে উচ্চতা, বিভব শক্তি ধরা হয় কি ভূমি হতে উচ্চতা, তাই এখানে ভূমি হতে উচ্চতা কোনটা? এক্স না, তাই বলতে পারি এইচ প্রাইম বেসিক্যালি কি এক্স মিটার। ঠিক আছে, আচ্ছা, আর ইকের ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। বুঝছি, এখন এখানে এম এম কাটা চলে যায়, খুব ভালো কথা। তাহলে এখানে আমার কি থাকতেছে? 1/3 থাকতেছে, ইন্টু জি থাকতেছে, ইন্টু এইচ প্রাইম মানে কি এক্স বুঝাচ্ছে, তাই না? ইজ ইকাল টু হাফ থাকলো, হাফের মতন। ওকে, ভি স্কোয়ার, আমাদেরকে ভি স্কোয়ার জানা আছে? জানা নেই, তাহলে ভি স্কোয়ার ইকাল টু কি লিখতে পারি? ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। ভি স্কোয়ার সূত্র কি ছিল? ভি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2GH। বিকজ এখানে প্লাস হলো কেন? প্লাস হয়েছে একটাই কারণ, কারণ ও গ্র্যাভিটির দিকে পড়তেছে। তাহলে ভি স্কোয়ার ইকাল টু কি ইউ স্কোয়ার প্লাস 2GH। আচ্ছা, এখানে এইচ যে আসলে এই এইচ দ্বারা কি বোঝাচ্ছে? এই এইচ দ্বারা বোঝাচ্ছে বস্তুর স্মরণ, তা বস্তু কি উপর থেকে নিচে আসছে না? তাহলে এইচ মানে কি বোঝায়? এইচ প্রাইম যদি এক্স সাথে এইচ মানে কি বোঝায়? 30 মাইনাস এক্স বোঝাচ্ছে, মানে একটু বোঝাচ্ছে, স্মরণ সে একটুক না। ওকে, এখন কথা হচ্ছে আদিবেগ কত? আদিবেগ কিন্তু আবার 0, কারণ স্থির অবস্থা ছাড়া হয়েছে। তাহলে আমি লিখতে পারি 1/3 ইন্টু জি ইন্টু এক্স ইজ ইকাল টু, এখানে 1/2 থাকুক, অ্যান্ড ইউ যেহেতু 0, 1/2 ইউর সাথে গুণ হলে 0ই হবে। এখন 1/2 আছে, এখানে গুণন দেওয়া 2 জি ইন্টু এটা কত? 30 মাইনাস এক্স। বুঝছি, এখন এখানে 2 2 কাটা চলে যায়, এখানে এই পাশে জিও কি কাটাকাটি চলে যায়, তা থাকতেছে কি 1/3x ইজ ইকাল টু 30 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি আমরা, এই পাশে লিখতে পারবো, এ পাশে লিখতে পারবো, আমরা এই পাশে করতে পারবো। তো এখন একটা কাজ করতে পারো, এই 1/3 আছে না, এই 1/3 এই পাশে পাঠিয়ে দাও, তাহলে এই 1/3 30 সাথেও গুণ হবে, এক্সের সাথেও কি গুণ হবে, তাহলে সবচেয়ে ভালো হবে, ইকুয়েশনটা সহজ হবে। নাহলে তুমি এক্সকে ডাইরেক্ট এখানে আনতে পারো, এক্স কমন নিয়ে আবার ওই পাশে পাঠাতে পারো, সমস্যা নেই, যে এমনি মঞ্চে করতে পারো ম্যাথ। ওকে, তা 3টাকে আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এক্স থাকলো ইজ ইকাল টু 3 3 9 মানে কি 90 মাইনাস 3x। বুঝছি, সমস্যা হবে কোনো এখানে না। তাহলে এখন আমি 3x যদি এ পাশে পাঠাতে কী হবে? 4x হবে, কারণ এক্স আছে আগে থেকেই, 3 এ পাশে প্লাস হচ্ছে 4x হচ্ছে ইকাল টু কি 90, অথবা এক্স ইকাল টু কী লেখা যায়? 90/4। কত আসে? 90/4, 90/4, 90/4, 90/4 আসছে 22.5। তাহলে ভূমি হতে 22.5 মিটার উপরে বিভব শক্তি গতিশক্তির 1/3। একবার চেক করে নিই ঠিক আছে কি না।
30 মিটার, আচ্ছা বলছে না 30 মিটার, হ্যাঁ 30 মিটার উপরে, নিচে হলো এক্স মিটার, উপরে 30 মাইনাস এক্স দিছি। এটা হচ্ছে ভূমি হতে উচ্চতা, বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তির 1/3, এম জি এইচ হাফ এম ভি স্কোয়ার, অ্যান্ড এম এম কাটা চলে গেছে, 1/3 জি এক্স হাফ ইউ স্কোয়ার, ইউ হলো 0। ওকে, এখানে প্লাস হবে কারণ এখানে গ্র্যাভিটি প্লাস পজিটিভ দিকে। ওকে, হ্যাঁ ঠিক আছে, আশা করি ঠিক আছে, বুঝছি। ওকে, এবার চলো। ও এটা তো লাগবে না আমাদের, এটা তো লাগবে না, আমরা ওই পেজে যা করি, একবারে ঘ নাম্বারে করি। ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকে বস্তুদ্বয় ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা। উদ্দীপকে বস্তুদ্বয় ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কিনা। আচ্ছা তার আগে একটা কাজ করবো, ত্বরণ বের করি দুজনের, তাই না? আমার কপি করলে যে আসছে, কপি করে ত্বরণ বের করতে হবে না? ত্বরণ কেন বের করবো, মনে করো এটা কপি করো, এখানে আছে হচ্ছে 50 কেজি ভরের বস্তু, আর এখানে আছে কি 100 কেজি ভরের বস্তু, ঠিক আছে? আচ্ছা 50 কেজি ভরের বস্তু কি টান দিছে, ডাব্লিউ অফ কি W1 টান দিছে। ডাব্লিউর মানে কি M1G, তো M1 মানে কি 50G, তাই না? এর নিচে দিকে টান দিছে। টান বল কই কাজ করতেছে বলো তো? টান বল কাজ করতেছে উপরের দিকে, টেনশন ফোর্স উপরের দিকে কাজ করতেছে। আবার এর জন্য গ্র্যাভিটি কই কাজ করছে নিচের দিকে, W1 ইকুয়াল টু কি M2G, সরি W2, হ্যাঁ M2G, M2 কত 100G। ওকে, আর উপরে কি কাজ করতেছে, T1 কাজ করতেছে। T1 বলবো না কারণ যেহেতু দড়ি একটা, দুইটা টিও কি সেম, বুঝা গেছে? এখন দুইটার হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম করতে পারো। তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু আমার হচ্ছে পুলির ম্যাথও দেখতে পারো, আমাদের ইউটিউবে দেওয়া আছে পুলির ম্যাথগুলো, 5টা না 6টা কেস করে দেওয়া আছে, ওই কেসের মধ্যে এটাও পাবা, ঠিক আছে? আচ্ছা, তা এটার ক্ষেত্রে দেখো তো এর ফ্রি বডি ডায়াগ্রামটা কি, আর ফর্মুলা কী জানি ফ্রি বডি ডায়াগ্রামের। এখানে একটা বস্তু আছে, এই বস্তু নিচে টান দিচ্ছে কি 50G, আর উপরে কি আছে টি আছে। আচ্ছা এই বস্তুটা যাবে কোথায়, এই বস্তুটা যাবে কি উপরের দিকে, কারণ এই বস্তু আসবে নিচের দিকে, কারণ এর ত্বরণ বেশি, ও ত্বরণ কি মানে সরি এর ভর বেশি, ওর ভর কি কম, তো এই বস্তুর দিক হবে এইটা, আর এই বস্তুর দিক হবে কি এইটা। তো এ যদি উপরের দিকে যায় তাহলে বুঝো তো এখানে লব্ধি বলটা কোথায়, লব্ধি বলটা কোথায় উপরের দিকে না, M1 কোন দিকে, লব্ধি বলটা কোন দিকে উপরের দিকে, ত্বরণ উপরের দিকে, মানে কি লব্ধি বল উপরের দিকে। তো উপরের দিকে লব্ধি বল হয় তাকে টি বড়, W1 কি ছোট, তো আমরা কি লিখতে পারি টি মাইনাস কি W1 ইজ ইকাল টু কি M1 লিখতে পারি, বাট টি মাইনাস ডাব্লিউ কত 50G ইজ ইকাল টু কি 50A, এটা দিলাম 1 নম্বর সমীকরণ, বুঝা গেছে? নিচেটা দেখো এর ত্বরণ কোন দিকে, নিচের দিকে, তার মানে আমার W2 বড় আর টি কি ছোট। তাহলে আমি এখানে কি লিখতে পারি, তাহলে আমরা এখানে এ যদি নিচে হয় তাহলে M2Aও কি নিচের দিকেই হবে, লব্ধি বলটা কি নিচের দিকে। তা আমি এখানে লিখতে পারি W2 মাইনাস টি ইজ ইকাল টু কি M2A। কোনো শর্টকাট ইউজ করো না, এগুলো ম্যাথে শর্টকাট ইউজ করে নাম্বার দেয় না, বুঝছো? তাহলে এখানে 100G মাইনাস টি ইজ ইকাল টু কী লেখা যায় 100A লেখা যায়। তো এটা কি 2 নম্বর সমীকরণ। তা এই সমীকরণ সলভ করতে পারলাম না কারণ দুইটা আননোন চলে আসছে। জি কিন্তু আননোন না, জি এর মানে কিন্তু আছে 9.8, তাই না? বাট এটা কিন্তু আননোন, এটাও কিন্তু দুইটা আননোন, টি একটা আননোন, এ একটা আননোন, আর জি এর মান কত 9.8। এখন করবো কি দুইটা সমীকরণ আমরা যোগ করে দিই, 1 যোগ কি 2, তাই 1 কত টি মাইনাস 50G, আচ্ছা 2 কত প্লাস 100G, দেন কি মাইনাস টি ইজ ইকাল টু এটা কত 50 আর 100, এখানে কত হয় 150। আচ্ছা এখানে টি টি কাটা চলে যায়, আর 100 থেকে 50 বাদ দিলে কত হয় 50G থাকে, ইজ ইকাল টু কি 150, অথবা এ ইজ ইকাল টু কত 50 ইন্টু 9.8, জি এর মান বসাই দিলাম, নিচে কত 150। তো ভিডিও চলতেছে নাকি, 50 ইন্টু 9.8 ভাগ 150, তা কত আসে 3.267, ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা এখন কথা হচ্ছে এই ত্বরণটা কিন্তু এই বস্তুর জন্য সঠিক, এই বস্তুর জন্য সঠিক। আবার কি বলছে, এই বছরে যেই মিটার উঠছে 2 মিটার উঠছে, এও কি 2 মিটার নিচে নামছে। অ্যান্ড প্রশ্ন বলছে যে ছেড়ে দেওয়ার পর বেগ সমান হবে কি না। আমরা বেগের ফর্মুলা কি জানি, দেখো আমরা কি জানি,
আমার এস সরণ কত 2 মিটার, দুইটার জন্য কিন্তু 2 মিটার। ত্বরণ কত 3 পয়েন্ট কত ছিল রে, 3 পয়েন্ট হচ্ছে 267 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাও কিন্তু ত্বরণ, এটাও কিন্তু আমরা জানি। আচ্ছা ভি আমাকে বের করতে হবে, টাইমও কিন্তু সমান, দুজনের টাইমও কি সেম টাইম। দেখো তো এই যেই টাইমে আসবে ওই টাইমে উঠবে না, নাকি এমন হবে 5 মিনিট আগে আসবে 5 মিনিট পর উঠবে, এমন তো হবে না, টাইমও দুটো সমান। তাহলে এখানে কি নেই বলো তো, এখানে হচ্ছে এস এ টাইমের কথা। আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস। ঠিক আছে, দেখো দুজনে আদিবেগ 0 ছিল, স্যার এটা কি হচ্ছে 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কি 2as লেখা যায়। আচ্ছা এখন কথা হচ্ছে আমার ভিটা দেখতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি √2as। ওকে, একটা খেয়াল করো, আমি যদি 50 কেজির জন্য চিন্তা করি, এই 50 কেজির এ কত ছিল 3.26 লিখছি ওখানে, 50 কেজির এস কত ছিল 2 মিটার, তাহলে মানটা কি বেরাবে একটা। আচ্ছা এখন যে 100 কেজির জন্য দেখো তো কোনো চেঞ্জ আসে কি না, √2as বুঝো। 100 কেজির বস্তুর জন্য যে এ ছিল সেটা কত 3.26, দুজনের এ তো সমান, আবার দুজনে কি 2 মিটার নামছে, আরে বাহ, এর মানও যা আসতেছে এর মানও কি তা আসতেছে, তো দুজনের বেগ যদি সমান আসে তাহলে কি বলতে পারি না যে আমাদের দুজনের বেগ কী হবে সমান হবে। বুঝা গেছে, তার সবার আগে ত্বরণ বের করবো, তেন ওদের সরণ তো দেওয়াই আছে, আর কি আমরা বেগের সাথে তুলনাটা করব। বুঝছি সমস্যা হবে কোনো, আশা করি সমস্যা হওয়ার কথা না। আচ্ছা এরপর আমরা কয় নাম্বার শেষ করলাম 5 নাম্বার, এবার আমরা করবো কি 6 নাম্বার ম্যাথ। 6 নম্বর ম্যাথে কী বলছে, শব্দের তীব্রতা কাকে বলে, শব্দ প্রবাহের অবিলম্বে অবস্থিত একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময় যেই পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকে কি শব্দের তীব্রতা বলে, বা একটা জায়গার মধ্যে একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ শব্দ যাচ্ছে সেটা কি শব্দের শক্তি বলে। এর একক হচ্ছে ওয়েবার পার মিটার, এটা কি ওয়েবার পার মিটার স্কোয়ার, ওয়েবার পার মিটার স্কোয়ার। ওকে আচ্ছা এরপর আসি 6 নম্বরের খ নাম্বার ম্যাথ। মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের বেগ বেশি হয়, ব্যাখ্যা করো। আচ্ছা মাধ্যমের ঘনত্ব যদি বেশি হয় তাহলে শব্দের বেগও বেশি হবে, কেন বেশি হবে দেখো, মাধ্যমের শব্দের বেগ ভি ইজ ইকুয়াল √E/P, এখানে ই হচ্ছে স্থিতিস্থাপকতা, যেমন লোহার স্থিতিস্থাপকতা বেশি, বাতাসে স্থিতিস্থাপকতা কম। আচ্ছা তাহলে এটা হচ্ছে স্থিতিস্থাপকতার গুণাঙ্ক, আর রো দ্বারা বোঝায় ঘনত্ব, একটা বস্তু কতটা ঘনত্ব হইতে পারে। তাহলে আমরা বুঝতে পারি যে কঠিন পদার্থ যেমন লোহা বলো, ইস্পাত বলো, তরল বলো, গ্যাস বলো, মানে এই লোহা ইস্পাত এগুলো তরল আর গ্যাসের তুলনায় কি ঘন, তাদের স্থিতিস্থাপক গুণাঙ্ক কি ই, আর কি পি তুলনায় কি বহুগুণ বৃদ্ধি পায়, ফলে √E/কি রো এর মান বৃদ্ধি পায়। এটা কিন্তু রো, এটাকে রো বলতেছি, আমি পি বারবার পি বলতেছিলাম, হ্যাঁ এটা রো বোঝাচ্ছে, আর ই মানে কি স্থিতিস্থাপকতা গুণাঙ্ক বোঝাচ্ছে। এই জন্য কঠিন পদার্থের শব্দের বেগ সবচেয়ে বেশি, যেমন লোহার হয় 5000 মিটার পার সেকেন্ড, আর তরল পদার্থের শব্দের বেগ কি কম হয়, যেমন 1500 মিটার পার সেকেন্ড, গ্যাসের শব্দের বেগ আরও কম 340, আর যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গ্যাস হয় তাহলে কি 330। বুঝা গেছে? ওকে এরপর 6 নম্বর প্রশ্নের গ নাম্বার কি বলছে, উৎপন্ন তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। আগে প্রশ্ন পড়ি, সাফিন একটি উঁচু ভবনের সামনে শব্দ উৎপন্ন করে এবং 0.5 সেকেন্ড পর শব্দ শুনতে পেল। এরপর সে ভবনের দিকে 7 সেকেন্ড সময় ধরে 10 মিটার সেকেন্ড বেগে দৌড়ে সে পুনরায় শব্দ উৎপন্ন করলো। ওই দিনে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, বাতাসের কম্পাঙ্ক দেওয়া আছে, বাতাসের কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক হচ্ছে 1500 হার্টজ। তা উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, একটা কথা বলি, আমরা ভি ইকুয়াল টু কি জানি এফ ল্যামডা, অ্যান্ড ল্যামডা ইজ ইকুয়াল টু কি V/F, তাই ভি আমাকে পাইতে হবে, তাই না? আচ্ছা আমরা বর্তমানে জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শব্দবেগ কত 330, ঠিক আছে না? তার 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা শব্দবেগ কত এটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বলা হয় 73 কেলভিন, তা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি বলা হয় 273 + 30 কত হয় 303 কেলভিন, ঠিক আছে না? আচ্ছা তাহলে আমার বের করতে হবে কি, আচ্ছা V1 মনে করো ধরো আমরা দিলাম হচ্ছে কত 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 কত, V1 যে 0 ডিগ্রি হয় কত হবে 330 মিটার পার সেকেন্ড, অ্যান্ড V2 আমাকে কী করতে হবে বের করতে হবে, একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা কি
v1/v2 ইজ ইকাল টু রুট ওভার অফ t1/t2। আমার যে টার্গেট v2 বের করা, v2টাকে উপরে রাখবো, v1টাকে নিচে রাখবো। তাহলে আমার এই যে v2 উপরে, v1 কি নিচে, ইজ ইকাল টু রুট ওভার অফ t2/t1 লেখা যায় যাবে। অথবা v2 ইজ ইকাল টু কি লেখা যাবে, রুট ওভার অফ t2/t1 ইন্টু কি v1। রুট ওভার অফ t2 কত বলো তো, t2 এটা যদি t1 হয়, এটা t2 330, আর এছি না 303। আচ্ছা, আর t1 কত 273 ইন্টু v1 কত 330। এতে কত আসে, 303 ডিভাইডেড বাই 273 ইন্টু 330, এটা আসে 347.65। ঠিক আছে, 347.65। তাহলে এখন আমরা বেগের মানটা বসে দিলে হচ্ছে, আমরা ল্যামডা ইজ ইকাল টু কি জানি, ল্যামডা ইজ ইকাল টু v/f। ভি কত, ভি হচ্ছে 34.765, এর 65 না দেয় 66 দেই, আর এফ এর মান কত 1500। ঠিক আছে, আচ্ছা, ভাগ 1500, তাহলে আসে 0.231 মিটার। ওকে, এটা আসে ল্যামডার মান আসছে, বুঝছি, বলো বোঝা গেছে? এটা তো সহজ ম্যাথ ছিল, তাই না? আচ্ছা, এরপর দেখি কি আছে 6 নম্বর প্রশ্নেরই, দৌড়ে এসে শাফিন পুনরায় প্রতিধ্বনি শুনতে পারবে কি না। আচ্ছা, শাফিন করছে কি, শাফিন একটা কাম করছে, সে করছে একটা দেয়ালের সামনে দাঁড়াইছে, ওর খাওয়া দাওয়া কাম নেই, ও একটা দেয়ালের সামনে দাঁড়াইছে। হ্যাঁ, দেয়ালের সামনে দাঁড়াইয়া ও একটা শব্দ উৎপন্ন করে শুনতে পারছে। মনে করো শাফিন আছে এইখানে, ও শব্দ উৎপন্ন করছে, শব্দ শুনতে পারছে 0.5 সেকেন্ড পর, 0.5 সেকেন্ড পর। আচ্ছা, তাহলে ও যদি শব্দ শুনতে পায় তাহলে কত দূর আছে, এটাকে আমরা জানি না। আর ওর ওই দিনের তাপমাত্রা কত ছিল, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 30 সেন্টিগ্রেড মানে কি 347. ওই দিন টেম্পারেচার, হ্যাঁ টেম্পারেচার হচ্ছে 300 কত রে, কত 47.65। আচ্ছা, তাহলে ও যে শব্দ শুনলো কত মিটার দূর থেকে শুনছে, মনে করো এখান থেকে বলতে পারো তুমি যে শব্দ গেল, দেন কি শব্দ আবার ব্যাক করছে, তাহলে শব্দ মনে ডি পরিমাণ গেছে, আবার কি ডি পরিমাণ আসছে, তাহলে 2d ইজ ইকাল টু কি ভিটি লেখা যায়, ডবল যাওয়া আসা করছে শব্দ, বা ডি ইজ ইকাল টু কি VT/2 লেখা যায়। ভি কত 347.65 ইন্টু টি কত সেকেন্ড পর শুনছে, 0.5 সেকেন্ড পর শুনছে। আর কি করবো, 2 দ্বারা ভাগ করে দেবো, তো কত আসে, 7.65 ইন্টু 0.5 ভাগ 2, 86.9125 মিটার। তার মানে ওর এখানে মিটার কত, 86.9125 মিটার। ঠিক আছে, এখন ও কি করছে, 60 সেকেন্ড সময় ধরে 10 মিটার সেকেন্ড বেগে দৌড়ে পুনরায় শব্দ উৎপন্ন করে। তা 7 সেকেন্ড সময় ধরে যে দৌড়াইছে, তা 60 সেকেন্ডে কত দূর গেছে এটা বের করা যেতে পারে না, পারে। তার 7 সেকেন্ড ধরে দৌড়াইছে, দৌড় দেয়, হ্যাঁ, তাহলে কত দূর রয়েছে, এস ইকাল টু ভিটি। তা ভি কত বেগে দৌড়াইছে 10, এর কত সেকেন্ড 7, তার মানে কত মিটার, 70 মিটার দৌড়াইছে। ঠিক আছে না, ও কত মিটার দৌড়াইছে, 7 সেকেন্ড যাবত 10 মিটার সেকেন্ড বেগে 70 মিটার দৌড়াইছে। তা 86.912 মিটারের মধ্যে 70 মিটার যদি দৌড়ায়, তাহলে ও এখন কোথায় আছে, এটা জানার বিষয় না। তাহলে ও যে দৌড়টা মারে সামনের দিকে, ওখানে আছেটা কোথায়, দেয়ালের কাছে চলে গেছে, এটা মনে করো দেয়াল, অ্যান্ড ও চলে আসছে এখানে। তা এখানে যে আসলে এখান থেকে এখানকার দূরত্ব কত, আমাদের যে মানটা পাইছি এই মান থেকে আমি যা 70 মাইনাস করে দেব, মাইনাস করলে আমার যেই মানটা থাকবে 16.9125 মিটার, এটাই হচ্ছে আমার কি এর দৌড়ের জায়গা। তা আমি ফর্মুলা কি জানি, এখন মনে করো শুনতে পারবে যাবে শব্দ আসবে শব্দ, যাবে শব্দ আসবে শব্দ, তারপরে 2d ইকাল টু কি ভিটি। তারপর শব্দ শুনতে পাবে কি পাবে না এটা বুঝবো আমরা সময় দ্বারা। সময়ের যদি 0.1-এর নিচে আসে তার শব্দ শুনতে পারবে না, যদি 0.1-এর উপরে আসে তার শব্দ শুনতে পারবে। তা টি ইজ ইকাল টু কি লেখা যায়, 2d বাই কি ভি, তা 2 ইন্টু ডি কত 16.9125 বাই কত ভি, কত ভি হচ্ছে
আচ্ছা এটা টেম্পারেচার না, এটা বাতাস শব্দের বেগ। হ্যাঁ বেগ, এটা ভি, এটা তাই না? ভি হচ্ছে 347.65। ওকে আচ্ছা, ইন্টু 2 ভাগ 347.65। ওকে, এটা হচ্ছে 0.097 সেকেন্ড। তাহলে 0.09 সেকেন্ড মোস্ট ছোট 0.1-এর থেকে, তাই না? তাহলে 0.1-এর থেকে যে ছোট হয় তাহলে কি শুনতে পারবে না? ও শুনতে পারবে না, বুঝা গেছে? বুঝছি। ওকে আচ্ছা, এরপর দেখো ঢাকা বোর্ড 26-এর, আচ্ছা এটা কয় নাম্বার গেল? এটা গেছে 6 নাম্বার। এবার সে 7 নাম্বার। ব্যাপ্ত প্রতিফলন কাকে বলে? ব্যাপ্ত প্রতিফলন হচ্ছে অনিয়মিত প্রতিফলন। অমসৃণ পৃষ্ঠের উপর সমান্তরাল আলোক রশ্মিতে আপতিত হয়, রশ্মিগুলো বিভিন্ন দিকে অনিয়মিতভাবে প্রতিফলিত হয়, তাকে কি বলে? ব্যাপ্তি প্রতিফলন বলে। মনে করো এটা হচ্ছে, এটা মনে করো যে অসমান্তরাল রাস্তা, বা হচ্ছে এখানে আলো আসলো, এটা এখানে চলে গেল, এদিকে আসলো এদিক দিয়ে চলে গেল, এখানে আসলো উল্টা দিকে চলে গেল, এখানে আলো আসলো এই পাশে চলে গেল। এটা কি একটাও কি নিয়মিত হয়নি, অনিয়মিত হয়েছে? এই জিনিসটাকে বলা হয় কি? ব্যাপ্তি প্রতিফলন বলে। বুঝছি। ওকে, খ নম্বর কি বলছে? গলীয় দর্পণের প্রধান অক্ষ একটি, এটা ব্যাখ্যা করো। তা গলীয় দর্পণের মেরু হচ্ছে পি, মানে যেটাকে আমরা দর্পণ রাখি। এই পি বক্রতা কেন্দ্র হচ্ছে সি, সেন্টার যেটা। দুটি দর্পণের জন্য নির্দিষ্ট ও অদ্বিতীয় বিন্দু, এই দুটি বিন্দু সংযোগ সরলরেখা গলীয় দর্পণে প্রধান অক্ষ বলে। যেহেতু একটি মাত্র মেরু ও একটি মাত্র বক্রতার কেন্দ্র, তাই তাদেরকে মধ্য দিয়ে কেবল একটি সরলরেখা টানা সম্ভব। এই জন্য এটি গলীয় দর্পণে প্রধান অক্ষ মাত্র একটি। মনে করো একটি সেন্টার আছে, আরেকটি কি, একটি হচ্ছে প্রধান অক্ষ আছে, দ্যাটস ওয়াই কি আমার একটি রেখায় টানা সম্ভব হয়েছে, তাই না? একটা বক্রতার কেন্দ্র, আর কি এই যে বক্রতার কেন্দ্র একটা সেন্টার যেটাকে বলতেছি, আর আরেকটা কি বলছে? মাত্র একটি মেরু। এই যে একটি মেরুর জন্য এটাকে এ দ্বারা প্রকাশ করতেছি, এর জন্য কি এদের সরলরেখা একটাই হবে। ওকে আচ্ছা, এরপর দেখো উদ্দীপক বি দর্পণে পি কিউ বস্তুর বিম্ব কোথায় তৈরি হবে তা নির্ণয় করো। বি দর্পণের পি কিউ বস্তুর বিম্ব কোথায় তৈরি হবে? দেখো পি কিন্তু আছে দর্পণের সামনে, মানে অবতল দর্পণের সামনে। তা অবতল দর্পণ, সরি উত্তল দর্পণ যদি হয়, তাহলে উত্তল দর্পণের পিছে যে ফোকাস পয়েন্ট যেটা আছে এটাকে মাইনাস হবে। তা উত্তল দর্পণের যে ফোকাসটা থাকবে, ফোকাসটা কত? -6। বিম্বের দূরত্ব কত? ইউ কত? ইউ হচ্ছে 4 সেন্টিমিটার, ঠিক আছে? এটা কত? 6 সেন্টিমিটার। হ্যাঁ, তো এখন কথা বিম্বের দূরত্ব কত? তাহলে আমরা ফর্মুলা কি জানি? 1/u প্লাস কি 1/v ইজ ইকাল টু কি 1/f, অথবা আমরা চাই যেহেতু 1/v, তাহলে 1/v ইজ ইকাল টু কি 1/f মাইনাস 1/u। তো 1/v ইজ ইকাল টু 1/f কত? 1/-6 মাইনাস কত? 1/ কত রে? 4 এটা। আচ্ছা, তাহলে 1/v ইজ ইকাল টু কী লেখা যায়? -6 আর -4। তা এখানে আমরা কি করতে পারি? এটা তো ইজি হিসাব, আমাদের 1/-10, তাই না? -1/10, তাই না? -6 আর -4 যোগ করলে দেখি তো ঠিক আছে কিনা। 6 - 1/4 না, ঠিক নেই। এটা তো আমাদের লসাগু করে করা লাগতো না। ও মানটা দেখলেই তো হচ্ছে। এখানে আসে হচ্ছে -5/12, 3 × 4 = 12, হ্যাঁ 5 আর কত 12। ওকে, তাহলে ভি ইজ ইকাল টু কী হবে? -12/5, ঠিক আছে না? আচ্ছা, তাহলে 25 লিখছি, 12/5। তা 12কে 5 দ্বারা ভাগ করে কত আসে? 2.4 -2.4, এটা কি আসবে? সেন্টিমিটার। তার মানে -2.4 মানে কি বোঝাচ্ছে বলো তো? -2.4 মানে বোঝাচ্ছে এইখানে কোথাও উৎপন্ন হবে, ঠিক আছে? -2.4 মানে কি এই যে দর্পণের পিছনে কোথাও উৎপন্ন হবে, তাই না? দর্পণের পিছনে উৎপন্ন হবে। ওকে, এরপর কি আছে? উদ্দীপকে এ দর্পণে পি কিউ এর বিবর্ধন 1 পাওয়া সম্ভব কিনা? এটা 1 বলতে কি 1 পাওয়া সম্ভব কিনা, ঠিক আছে? অ্যাটলিস্ট বুঝো বিবর্ধন এম ইজ ইকাল টু কি লিখি আমরা?
ভি মাইনাস ইউ, হ্যাঁ মাইনাস মড টট সব ইউজ করে বাদ দাওগুলা। অ্যান্ড বিবর্তন এক পাওয়া মানে কি বোঝায়, ভি বাই ইউ, অত ভি ইজ ইকাল টু ইউ, ঠিক আছে না? আচ্ছা, তা এদের ফোকাস দূরত্ব হচ্ছে 5। এটা জিনিস সিম্পল হিসাব দেখো, ভি আর ইউ যদি সেম হয় আমরা ফর্মুলা কি জানি, 1/u প্লাস কি 1/v ইজ ইকাল টু কি 1/f। তো এখানে ফোকাস দূরত্ব কত, 5 সেন্টিমিটার। ওকে, ভালো কথা ভালো কথা। এখানে 1/u প্লাস কি 1/u লেখা যায় না, কারণ আমি তো বলছি ভি মানে তো ইউ, যখন বিবর্তন এক হবে কথার কথা, তো 1 কত হবে 5 হবে। তা এখানে মনে করো ইউ কমন নিলা, তাহলে কি আসবে 1 প্লাস 1 ইজ ইকাল টু কি 1/5। 1 প্লাস কত 2/u ইকাল টু কি 1/5, অথবা কি ইউ ইজ ইকাল টু 5 2 দ্বারা গুণ করে কত হয় 10 আসবে। তাহলে ইউ এর মান যদি 10 সেন্টিমিটার হয় তখনই কি হবে, বিভাজন এক হওয়া পসিবল। বাট এখানে ইউ কোথায় দেওয়া আছে রে বলো তো, ফোকাস বিন্দুতে দেওয়া আছে না, তা ফোকাসে যদি দেওয়া থাকে, ফোকাস মানে কি 5 সেন্টিমিটার দেওয়া আছে, তাই ইউ কি আর 10 হইতে পারলো না, ব্যাপার বুঝছো? তাই ইউ যেহেতু 10 হইতে পারে নাই, সে তুমি বলতে পারবা যে আসলে বিবর্তন এক পাওয়া সম্ভব না, বুঝছি, আসলে এক পাওয়া সম্ভব না, ঠিক আছে না? ওকে ওকে ঠিক আছে। এরপর আসো লাস্ট প্রশ্ন আমাদের 8 নাম্বার, তাই না? 8 নাম্বার লাস্ট প্রশ্ন। নিউটনের দ্বিতীয় সূত্রে লেখো, কোন বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। তার মানে আমরা এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ইজ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই কি টি। এটা হচ্ছে ভরবেগ, এম ভি হচ্ছে কি ভরবেগ, এম ইউ কি ভরবেগ, এটা হচ্ছে শেষ ভরবেগ, এটাকে আদি ভরবেগ। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এম যদি কমন নাও তাহলে কি আসবে ভি মাইনাস ইউ বাই টি আসে। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু কি আসে এম আসে, আর ভি মাইনাস ইউ বাই টি কি বলা যায় এ বলা যায়, অথবা এফ ইজ ইকাল টু কে এম এ, এখানে কে ইজ ইকাল টু কি কে ইজ ইকাল টু 1, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এফ ইকাল টু কি এম এ। এই কথা এই জিনিসটা একটু তুলে দিতে ভালো হইতো, আর নাহলে লিখে দিলেও ভালো হইতো, কারণ যেহেতু বলছে সূত্রটি লেখাতে সূত্র লিখলে হইতো, আর বাই চান্স প্রমাণ চাই তাহলে এমনি প্রমাণ করে দিতাম। তাহলে বুঝছি যারা এসএসসি 27 ব্যাচ আসো বা 28 ব্যাচ আসো তাদের কিন্তু এই প্রমাণটা কিন্তু শিখতে হবে, কারণ তোমাদের কিন্তু দেখা যাবে এসকিউতে প্রমাণই চলে আসছে। আর যারা 26 ব্যাচে আসছিল একটুক লিখলে যথেষ্ট, একটুক লিখলে কি যথেষ্ট, বুঝছি। ওকে, এরপর কি আছে, ক্রিকেট খেলার সময় ফিল্ডার দৌড়ে এসে বল ধরে কেন? একদম সিম্পল কথা, যখন তুমি কি বলছে ফিল্ডার, আচ্ছা দৌড়ে এসে বল ধরে কেন, দেখো দৌড়ে এসে বল ধরলে কি হয়, আমাদের ভরবেগের পরিবর্তনটা কম হয়, ভরবেগের পরিবর্তন কম হলে কি হবে, হাতে ব্যথা কম পাবে, মানে সরি ভরবেগের পরিবর্তন বেশি হয়, ভরবেগের পরিবর্তন বেশি হলে কী হবে, হাতে ব্যথা কম পাবে, যদি কম হইতো পরিবর্তন কম হতো তাহলে হাতে ব্যথা বেশি পেতো। তো ফিল্ডার যখন বল লুফে নেয়, বলের ভরবেগ কী হয়, ভরবেগকে শূন্য নামিয়ে আনতে হয়, সে ভরবেগের পরিবর্তন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে হয়। এফ ইজিয়াল টু ডেল পি মানে কি ভরবেগের পরিবর্তন বা কি ডেল টি সময়ের পরিবর্তন। ফিল্ডার দৌড়ে বল ধরলে ডেল টি খুব কম হয়, ফলে কি এফ বড় হয় আর হাতে আঘাত লাগে। ফিল্ডারের দৌড়ে আসার সময় বলের আপেক্ষিক বেগ কমে যায় এবং হাত পিছনে টেনে নিতে বল ধারায় টি এর মান বৃদ্ধি পায়। টি এর মান বাড়লে কী হবে, বলের মান কমে যাবে এবং কি আঘাত কম পাবে, বোঝা গেছে? ওই জন্য দেখবা যে ওরা ক্রিকেটার বল ধরার সময় টাইম ফ্রেমটা বাড়ায় দেয়, টাইম ফ্রেম যখন বাড়ায় দিবে তখনই কি ঘটবে, তখনই আমাদের বলের মানটা কমে আসবে, কারণ হচ্ছে এই টাইম ফ্রেমটা হচ্ছে বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, বুঝা গেছে? ওকে, এরপর আসি ঘ নাম্বার প্রশ্ন। এ বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় করো। এখানে এ বস্তু হচ্ছে এইটা আর বি বস্তু কি এইটা। তাহলে এ বস্তুর উপর ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ঘর্ষণ বলের ফর্মুলা কি জানি আমরা, এফ ইকুয়াল টু মিউ এম জি, ঠিক আছে না? এটা এম জি হচ্ছে কি নর্মাল ফোর্স আর কি, এখানে যেহেতু সমতল ভূমিতে আছে তো নর্মাল ফোর্স থেকে এম জির সমান। মিউর মান কত, মিউর মান হচ্ছে 0.2 হবে, হ্যাঁ 2 1 দিছে না 2 হবে, আল্লাহ জানে 2 1 দিলে 2 1 দিবা, 2 হলে 2 দিবা, ওকে। আচ্ছা এম কত, এম হচ্ছে 25 কেজি ইন্টু জি কত 9.8, ওকে। তাহলে 0.2 25 ইন্টু কি 9.8 কত আসে দেখি, 49 নিউটন, বুঝে গেছে? তার মানে এই এ বস্তুর ঘর্ষণ বলের মান কত 49 নিউটন, বুঝা গেছে? ওকে, এরপর আসো আচ্ছা আর কিছু বলছি এখানে, ঘর্ষণ বল নির্ণয় করো, জাস্ট ঘর্ষণ বলটা নির্ণয় করতে বলছে, ওকে হয়েছে। কোন শর্তে
দুটি বস্তুর সংঘর্ষের পর ভরবেগের সংরক্ষণশীল হবে। হ্যাঁ, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে মনে করো যে যখন ঘর্ষণ বা সংঘর্ষ হবে তাহলে ওদের দুজনের মধ্যেই কিন্তু ঘর্ষণ বল কাজ করবে, এর মধ্যে ঘর্ষণ বল কাজ করবে, এর মধ্যেও কি ঘর্ষণ বল কাজ করবে। তা দুজনের মধ্যে যখন ঘর্ষণ বল কাজ করবে এটা কিন্তু এক ধরনের বাহ্যিক বল, এটা কি বল, এক ধরনের বাহ্যিক বল। তা যখন দেখবা যে বাহ্যিক বল আছে তখন কি আমাদের ভরবেগের পরিবর্তন আদি অবস্থায় শেষ অবস্থা কি শূন্য হবে? শূন্য তো হবে না, এখানে বল থাকেই যাবে। তা শূন্য হতে হলে কী হইতে হবে, এই আমাদের বাহ্যিক বলটাকেও শূন্য হইতে হবে। তা এক্ষেত্রে বলাই এসে ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে, ভর দেওয়া আছে, বাহ্যিক বল তো শূন্য হইতো না, তাই না? তা বাহ্যিক বল যেহেতু শূন্য হবে না, ভরবেগের পরিবর্তনও তখন শূন্য হবে না। ইভেন এফ এস ইজ নট ইকুয়াল টু জিরো যখন হবে, ধর এফ এস বলবো না, আমরা এফ কে বলবো। হ্যাঁ, এফ কে নট ইকুয়াল যখন জিরো হবে তাহলে কি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি মেনে চলবে না। বোঝা গেছে? এটাই আর কি, একটু বিশ্লেষণ করে দিলেই এটা হয়ে যাবে। আর কিছু এটা কোনো কোনো ভয়ানক কোনো ম্যাথমত কিছুই নেই। বুঝে গেছে? বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের আজকে এই পর্যন্তই ছিল। আমাদের ঢাকা বোর্ড 2026 সব কিছুই আমরা সমাধান করে দিয়েছি। এরপর তোমরা কোন বোর্ড চাচ্ছ সে আমাকে কমেন্টে জানায় দাও। এরপর হয়তো আমরা চট্টগ্রাম বোর্ড 2024 দিতে পারি, 26 দিতে পারি, অথবা দিনাজপুর বোর্ড 2026 দিতে পারি, বা যে কোনো একটা বোর্ডের দিব। তোমরা একটু কমেন্টে জানায় দাও যে কোন বোর্ডের আমি দিব। ওকে, সো থাকো, ভালো থাকো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক দিও, কমেন্ট করিও। খুদা হাফেজ, বাই বাই।